ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে দেখো আজকে আমরা কি কি পড়বো সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করি। যে প্রথমে দেখো আজকে আমাদের পড়ার যে টপিক গুলো সেগুলোকে আমি গ্রেডিং করে নিয়ে আসছি। 3টা গ্রেডিং করা, গ্রেড 1, 2, 3। গ্রেড 1 যেটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই অংশে আছে হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম, সেগুলোর কাজ, করটিক স্নায়ুর ছক, আর কর্ণের মানে কানের কর্ণাস্থি যে পার্টটা সেইটা। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে পড়াশোনার মধ্যে। দেন তুমি মস্তিষ্কের ভেন্ট্রিকল, নিউরন, নিউরোগ্লিয়া, অন্তঃকর্ণ আর সেরেব্রাম এগুলো একটু দেখতে পারো। বুঝতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো আসলে আমরা এখন পড়াশোনা শুরু করি। কমেন্ট সেকশনে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আমি নিষেধ করছি কমেন্ট সেকশন থেকে সরে স্লাইডের দিকে তাকাও। আচ্ছা, দেখো ফার্স্টেই এই স্লাইডটা দেখো, স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছি। স্নায়ুতন্ত্র নিয়ে প্রথমে কিছু কথা বলি। যে তুমি চিন্তা করে দেখো কখনো যে আমাদের দেহের, আমরা নিজেরা যতটাই আনডিসিপ্লিনড হই না কেন, আমাদের দেহের ভিতরে কিন্তু সবকিছুই অনেক বেশি শৃঙ্খলায় থাকে, অনেক বেশি ডিসিপ্লিন। প্রত্যেকটা অঙ্গ কিন্তু অনেক ডিসিপ্লিন ভাবে কাজ করে, কোনো নিয়মের এদিক সেদিক নাই। কিন্তু এগুলো কিভাবে হচ্ছে? নিশ্চয়ই কেউ না কেউ ওটাকে একটা মেইনটেনেন্সের মধ্যে রেখেছে। দেখো আমাদের আশেপাশে যে কর্মপ্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা কর্মপ্রতিষ্ঠানেই দেখবা যে কেউ একজন থাকে, কেউ একজন না 2-3 জন থাকে যে বস লেভেলের, একটু উচ্চ পর্যায়ের। উনারা যেরকম ভাবে নির্দেশনা দেয়, যেরকম ভাবে পরিচালনা করে, ঠিক সেইভাবেই বাকি যে এমপ্লয়ি আছে তারা কাজ করে। তারা কাজ করে পুরা প্রতিষ্ঠানটাকে কাজের মতন করে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের দেহেও কিন্তু সেম। আমাদের দেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, আমাদের দেহের একটা সেন্টার, একটা বস লেভেলের জায়গা। এই বস কি করবে? এই বস হচ্ছে আমাদের দেহে সবকিছুর একটা নির্দেশনা দিবে, আদেশ দিবে, কিভাবে কাজ হবে না হবে, কখন হবে, এই জিনিসগুলো ও ডিসাইড করবে। আর বাকি অঙ্গের কাজ হচ্ছে সেগুলোকে ঠিক মতন সম্পন্ন করা। এই জন্য আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেহেতু ওর নামই কেন্দ্রীয়, কেন্দ্রীয় যেহেতু নাম আছে, তাহলে নিশ্চয়ই এই স্নায়ুতন্ত্র তোমার দেহের কেন্দ্র বরাবর থাকবে। একটু চিন্তা করো, তোমার দেহের কেন্দ্র বরাবর একদম প্রথমে কি আছে? তোমার দেহের একদম মাঝখানে সবার উপরে কি তোমার মাথা, মাথার অস্থি, এবং এই অস্থির ভিতরেই কি মস্তিষ্ক বা ব্রেইন। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রথম অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন। তারপরে চিন্তা করো, মস্তিষ্কের পর তোমার দেহের মাঝ বরাবর কি আছে? মেরুদণ্ড আছে। আচ্ছা, তুমি তো চলন অঙ্গ চালনা চ্যাপ্টারের ক্লাস করেছো, আমি তো সলভ ক্লাস নিয়েছিলাম যতদূর আমার মনে পড়ে। যেহেতু চলন চ্যাপ্টার তোমার পড়া শেষ, তো আমাকে একটু মনে করে বলো, মেরুদণ্ড কি দিয়ে তৈরি? মেরুদণ্ড কিছু অস্থিখণ্ড দিয়ে তৈরি, যেগুলাকে বলা হয় কশেরুকা, রাইট? 33টা কশেরুকা মিলে আমাদের মেরুদণ্ড তৈরি। এই যে কশেরুকা, প্রত্যেকটা কশেরুকায় তোমার মনে আছে একটা ছিদ্র থাকে? প্রত্যেক কশেরুকাতে একটা করে ছিদ্র, ভার্টিব্রাল ফোরামেন। এই যে ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে কি সুষুম্না কাণ্ড ছিল না? তাহলে ভাবো তো, দেহের মাঝ বরাবর মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে আছে সুষুম্না কাণ্ড, অর্থাৎ তোমার দেহের কেন্দ্র বরাবর সুষুম্না কাণ্ড অবস্থিত। জিনিসগুলো মিলছে কিনা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তোমার দেহের কেন্দ্র বরাবর, প্রথমে মস্তিষ্ক, তারপরে কেন্দ্র বরাবর কিন্তু স্নায়ুতন্ত্রের সুষুম্না কাণ্ড। তাহলে এই দুইটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে। এখন এই দুইজনই সবকিছুকে পরিচালনা করবে, আদেশ নির্দেশ দিবে, ডিসিশন নিবে যে কিভাবে কি হবে, এবং এই অনুযায়ী কাজ করবে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ এই মস্তিষ্ক থেকে কিছু শাখা বের হয়ে যাবে, সেই শাখাগুলো থাকবে, আর সুষুম্না কাণ্ড থেকে কিছু শাখা প্রশাখা বের হবে, সেগুলো থাকবে। এই দুইটা অংশের শাখা প্রশাখা মিলেই আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। বুঝতে পারলাম? এখন তুমি চিন্তা করো শাখা প্রশাখাগুলো আবার কেমন। সাপোজ আমাদের রক্ত সঞ্চালনের যে ব্যাপারগুলো, আমাদের রক্ত সঞ্চালনের সকল শাখা প্রশাখাকে আমরা কি বলি? ধমনী, শিরা, কৈশিক জালিকা এগুলো বলি। আবার লসিকা তন্ত্রের ভিতরে আমরা বলি কি? লসিকা নালী বলি। আমাদের স্নায়ুতন্ত্রের শাখা প্রশাখাকে আমরা বলি স্নায়ু। স্নায়ুতন্ত্রের শাখা প্রশাখাকে আমরা স্নায়ু বলি। তাহলে মস্তিষ্কর যে স্নায়ু, তুমি জানো মস্তিষ্কটাকে ঢেকে রাখে কে? করটিকা। তাহলে মস্তিষ্কের স্নায়ুর নাম হচ্ছে করটিক স্নায়ু, নামের সাথে মিল আছে। আর সুষুম্না কাণ্ডের যে স্নায়ু, সেগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু। বুঝতে পারলাম? মস্তিষ্কেরটা করটিক স্নায়ু,
আর সুষুম্না কাণ্ডেরটা হচ্ছে সুষুম্না স্নায়ু। ক্লিয়ার? এবার দেখো, এই যে আমি কোনটার কি স্নায়ুর শাখা তো বললাম, যেটা দরকার সেটা হচ্ছে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। করটিক স্নায়ু 12 জোড়া, একদম মুখস্থ, 12 জোড়া। ঠিক আছে, 12 জোড়া, কোনো হেরফের হবে না। মনে রাখবা, মাথার দুই সাইড, ডান সাইড বাম সাইড, দুই সাইডের প্রত্যেকটা থেকে 12টা 12টা করে যাবে, 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। সুষুম্না কাণ্ডের এক সাইড থেকে 31টা, আরেক সাইড থেকে 31টা, এইভাবে 31 জোড়া আমাদের সুষুম্না স্নায়ু। এই দুইটা সংখ্যায় যেন কোনো ভুল না হয়, এগুলো এখনই মুখস্থ করে ফেলো। করটিক স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। আমি এক কথা অনেকবার বলি, বিরক্ত হয়ে যেতে পারো, বাট আমি চাচ্ছি তুমি কথা শুনে, আমার চিৎকার শুনে শুনে মুখস্থ করো। এখন আমরা যেটা করব, আমরা এই স্নায়ুতন্ত্রটাকে একটা ছবির মাধ্যমে দেখবো। হ্যাঁ, একটা ছবি আঁকাই। প্রথম কথা হচ্ছে, আমি ছবি আঁকানোতে খুব একটা ভালো না, আমার ছবি আঁকানো মোটেই ভালো না অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, একটা আপেক্ষিক ছবি আঁকাবো। ওই যে তুমি অঙ্ক করতে না, অঙ্ক করার সময় ছিল না যে মনে করি এটা সমান এক্স, এটা সমান ওয়াই। তো এখন তুমি মনে করবা আমি যে আঁকবো সেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ওকে, মনে করবা। আচ্ছা, ধরে নেই এটা হচ্ছে একটা গোল মাথা, গোল একটা মাথা, আর মাথা থেকে তার শেষের অংশ হচ্ছে সুষুম্না কাণ্ড এক্সটেন্ড করবে, ধরে নিলাম। আচ্ছা, এখন এই যে আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্কের দেখো সাপোজ এইখান থেকে কিছু শাখা বের হবে, আবার এইখান থেকেও কিছু শাখা বের হবে মস্তিষ্কে। আবার সুষুম্না কাণ্ডেও দেখো এইখান থেকে কিছু শাখা বের হয়, এই এক সাইড থেকে, আবার এই সাইড থেকেও কিছু শাখা বের হবে। মস্তিষ্কের যে শাখাগুলো, এই শাখাগুলোকে আমরা বলি করটিক স্নায়ু। ঠিক আছে, মস্তিষ্কের শাখাগুলোকে আমরা বলি করটিক স্নায়ু। সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 12 জোড়া। করটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া। আর সুষুম্না কাণ্ডের যে শাখা, এই শাখাগুলোকে আমরা বলি সুষুম্না স্নায়ু। এইটার নাম সংখ্যা হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। ঠিক এইভাবেই থাকে, বুঝছো? এই যে এই সাইডে দেখো কতগুলো, এই পাশে 12টা, এই পাশে 12টা, মোট 12 জোড়া। আবার এই দিকে 31টা, এইদিকে 31টা, মোট 31 জোড়া। বুঝতে পারলাম? তাহলে সংখ্যাটা গেল। এখন তুমি যে অন্য চ্যাপ্টার গুলা পড়েছিলে জুলজি বইয়ের, তোমার মনে আছে কিনা প্রত্যেক চ্যাপ্টারেই কিছু ইম্পর্টেন্ট অঙ্গ নিয়ে পড়াশোনা করি আমরা। মনে করো পরিপাক চ্যাপ্টারে তুমি পাকস্থলী নিয়ে পড়েছো, যকৃৎ, অগ্নাশয় এগুলো নিয়ে পড়েছো। তারপরে রক্ত সঞ্চালন চ্যাপ্টার যদি কখনো পড়ে থাকো, তখন তোমার মনে আছে তুমি হৃৎপিণ্ড নিয়ে পড়ো, রক্ত সঞ্চালন চ্যাপ্টারে হৃৎপিণ্ড আছে। তারপরে বৃক্কের যে চ্যাপ্টার, সেখানে কি আছে? বৃক্ক। বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে বৃক্ক। শোষণ শ্বাসক্রিয়াতে ফুসফুস, তাই তো? তো এই যে চ্যাপ্টার গুলো তুমি পড়েছো, কতগুলো ইম্পর্টেন্ট অঙ্গ, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্গেরই বাইরে কিছু আবরণ থাকে, মনে আছে কিনা? হৃৎপিণ্ডে ছিল পেরিকার্ডিয়াম, ফুসফুসে কি আছে? প্লুরা, বৃক্কে আছে রেনাল ক্যাপসুল, যকৃতে কি আছে? যকৃতের আবরণের নাম দেখি তো, কমেন্টে কে উত্তর দিতে পারে। যকৃতের বাইরে আবরণের নাম কি? পরিপাক চ্যাপ্টার তোমার হয়ে গেছে ক্লাস, আমাকে একটু বলো। যকৃত, আমি না একটু অন্য চ্যাপ্টারের সাথে কোরিলেট করে পছন্দ করি আর কি, মানে আমি বিশ্বাস করি যে অন্য চ্যাপ্টারের সাথে কোরিলেট করে পড়লে তোমার পুরো বডি সম্পর্কে একটা ধারণা আসলো, রিভিশনও হয়ে যায় মাঝখান দিয়ে। সবার প্রথম উত্তর দিয়েছে শাহাদাত হোসেন মিরাজ, ভেরি গুড। গ্লিসন্স ক্যাপসুল, এছাড়াও খোকন রয়, উমামা, তাসমিয়া, প্রণয়, ভেরি গুড। সবার নাম নিতে পারবো না, এত নাম নেওয়া সম্ভব? আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। গ্লিসন্স ক্যাপসুল, যকৃতের বাইরের আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অঙ্গের বাইরে আবরণ আছে সেই অঙ্গটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো সেম ভাবে আমাদের স্নায়ুতন্ত্র, বিশেষ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই যে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, এত ইম্পর্টেন্ট জিনিস, এটার বাইরে আবরণ থাকবে না বলো? এটার বাইরেও আবরণ আছে। দেখো, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, মানে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে যে আবরণ, সেটার নাম হচ্ছে কি বলতো? মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের বাইরে আবরণের নাম কি? দেখি কে কে জানে, আমাকে জানাও কমেন্ট করে। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে আবরণের নাম কি? এই যে আমি নীল কালারের একটা আবরণ দিলাম, যে পুরাটা কাইন্ড অফ এমনই থাকে, মেনিনজেস। ভেরি গুড, মেনিনজেস। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে আবরণের নাম হচ্ছে মেনিনজেস।
যারা উত্তর দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে মনোযোগ দিলে আমার নিজেরও পড়াতে ভালো লাগবে, তা না হলে একটু পরে মনে হবে জায়গা। আচ্ছা, মেনিনজেস আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ। এই যে মেনিনজেস, এইটা 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে? এটা 3টা স্তর, 3টা স্তর বাইরে থেকে ভিতরে কিছু নাম আছে, আমরা এখন সেই নামগুলো পড়ব। মেনিনজেসের 3টা স্তর বাইরে থেকে ভিতরে, নামগুলো কেমন আমি তোমাকে মুখে বলি। ফার্স্টে আমি সবচেয়ে বাইরে যেটা থাকে মেনিনজেসের সবচেয়ে বাইরে থাকবে ডুরা ম্যাটার, মাঝখানে অ্যারাকনয়েড ম্যাটার, আর সবচেয়ে ভিতরে পায়া ম্যাটার। এই জন্য সেটাকে আমরা মনে রাখবো ড্যাপ দিয়ে, ড্যাপ, ঠিক আছে? ড্যাপ। দেখো সবচেয়ে বাইরে ডুরা, মাঝখানে অ্যারাকনয়েড এবং ভিতরে হচ্ছে পায়া ম্যাটার। যারা আনসার দিচ্ছ কোশ্চেনের, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই 3টা আমাদের মেনিনজেসের 3টা স্তর। এই 3টা স্তর কেমন ভাবে থাকে আমি তোমাকে একটু দেখাই। দেখো এরকম থাকে অনেকটা, মনে করো এই একটা, এই একটা, আর এই একটা, এইভাবে 3টা স্তর থাকে মেনিনজেসের। এই 3টা স্তরের নামগুলো কি কি দেখো। সবচেয়ে বাইরে এটা হচ্ছে ডুরা ম্যাটার, ডি লিখলাম, মাঝখানে এটা অ্যারাকনয়েড, তারপরে সবচেয়ে ভিতরে এটা হচ্ছে পায়া ম্যাটার। এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্তরের মাঝখানে কিছু খালি জায়গা আছে, ওই খালি জায়গার নাম। দেখো এইখানে এই যে ডুরা ম্যাটার আর পায়া ম্যাটার, সরি ডুরা আর অ্যারাকনয়েড, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে যে খালি জায়গাটা, এই জায়গার নাম কি হবে? চিন্তা করো, ডুরা আর অ্যারাকনয়েডের মাঝে, মানে কি এটা ডুরা ম্যাটারের নিচে না? দেখো ডুরা ম্যাটারের নিচে, কিন্তু আমরা যে কোনো একটা কিছুর নিচে যখন আমরা বলি তখন সেটাকে আমরা কিভাবে বলি? আমরা নিচে বলতে সাব দিয়ে বুঝাই, নিচে মানেই সাব। তাহলে যেহেতু এটা ডুরার নিচে, তাহলে আমরা কি এটাকে বলতে পারি যে এটা সাব ডুরাল স্পেস? সাব ডুরাল স্পেস বলা যায় কিনা? আরেকবার বলছি, ডুরা ম্যাটার পায়া ম্যাটারের মাঝখানে, অর্থাৎ ডুরা ম্যাটারের নিচে, এটাকে আমি সাবডুরাল স্পেস বলতে পারি না? তাহলে এটার নাম হচ্ছে সাবডুরাল স্পেস। কোথায় থাকে? ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে। সেম ভাবে আমি যদি বলি অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে এই জায়গাটার কথা, এটার নাম কি হবে? দেখো অ্যারাকনয়েড আর পায়ার মাঝখানে, মানে কি এটা অ্যারাকনয়েডের নিচে, অ্যারাকনয়েডের নিচে নাম হবে কি? সাব অ্যারাকনয়েড, ঠিক আছে? এটার নাম হচ্ছে সাব অ্যারাকনয়েড। লেখার জায়গায় নেই, আচ্ছা ওকে। তাহলে এইভাবে যদি তোমাকে আমি কোশ্চেন করি যে সাবডুরাল স্পেস কোথায় অবস্থিত, ডুরা ম্যাটার অ্যারাকনয়েডের মাঝখানে, ডুরা পায়ার মাঝখানে, অ্যারাকনয়েড পায়ার মাঝখানে, মানে এরকম কনফিউজিং অপশন দিলেও তো তুমি পারবা, ঠিক কিনা? পারবা না? আচ্ছা, তাহলে সাবডুরাল ক্লিয়ার, সাব অ্যারাকনয়েড ক্লিয়ার। এখন একটা কোশ্চেন, তুমি জানো যে আমাদের মস্তিষ্ক, মানে আমাদের ব্রেইন সম্পূর্ণভাবে অস্থি দিয়ে আবৃত, তাই না? করটিকার অস্থি আছে না, ওই যে ফ্রন্টাল প্যারাইটাল পড়ে আসছো তো, এই করটিকার অস্থি দিয়ে কিন্তু আমাদের পুরো মাথাটাই আবৃত, তাই তো? তার মানে নিশ্চয়ই এই যে মেনিনজেস, মস্তিষ্কের আবরণ, এই মেনিনজেসের বাইরে কি থাকবে? মাথার অস্থি থাকবে, তাই তো? মাথার খুলির অস্থি থাকে। এই যে মনে করো এই 3টা হচ্ছে মেনিনজেসের স্তর, সবচেয়ে বাইরে এই যে গ্রিন কালার করলাম আপু, এই গ্রিন কালারের এটা হচ্ছে অস্থি, আমাদের মাথার খুলির অস্থি। এখন আমরা এখানে কিছু পড়াশোনা করব। দেখো এই মাথার খুলির অস্থি আর ডুরা ম্যাটার, মাথার খুলির অস্থি আর ডুরা ম্যাটারের মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গাটা কি ডুরা ম্যাটারের উপরে অবস্থিত না? আবারও বলছি, মাথার খুলির অস্থি আর ডুরা ম্যাটার, দেখো মাথার খুলির অস্থি আর ডুরা ম্যাটারের মাঝখানের জায়গা ডুরা ম্যাটারের উপরে অবস্থিত। উপরে বলতে আমরা বলি এপি, তাহলে এই জায়গাটাকে আমি এপিডুরাল স্পেস বলতে পারবো? দেখো তো, অস্থি ও ডুরা ম্যাটারের মাঝখানে এপিডুরাল স্পেস। আমি একটু স্লোলি পড়াচ্ছি, এক কথা বারবার বলছি কারণ তুমি ভালো মতন বুঝো জিনিসটা, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, তো পরে বুঝে পাবা না। আর এটা তোমার আজমল স্যারের বই নাই, এগুলো আলিম স্যারের বইয়ের কথা। তাহলে এপিডুরাল স্পেস কোথায় অবস্থিত? মাথার অস্থি আর ডুরা ম্যাটারের মাঝখানে। এই জায়গার একটা ইম্পর্টেন্স আছে, এপিডুরাল স্পেসে
কি হয় দেখো, এপিডুরাল স্পেসে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়া হয়। ভালো করে শুনো, এপিডুরাল স্পেসে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়া হয়। অ্যানেস্থেসিয়া কি জিনিস দেখো, বিভিন্ন সার্জারি করার সময়, অপারেশন করার সময় আমরা কি করি, পেশেন্টকে অজ্ঞান করে নেই অথবা ওই একটা নির্দিষ্ট এলাকা অবশ করে নেই। এই যে অবশ করে নেওয়া বা অজ্ঞান করে নেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, ইনজেকশনের মাধ্যমে করা হয়। এই অ্যানেস্থেসিয়ার ইনজেকশনটা সাধারণত এপিডুরাল স্পেসে দেওয়া হয়। বুঝতে পারলাম, অ্যানেস্থেসিয়ার ইনজেকশন কোথায় দেওয়া হয়, এপিডুরাল স্পেস। এখন বই খুঁজতে যেও না, আমি বই দেখাবো পরে, তুমি এখন খালি আমার সাথে এই জিনিসগুলো মুখস্থ করো। সবকিছু বইয়ে আছে, আমি তোমাকে বই দেখাবো, বই দাগায়ও দিব, তুমি জাস্ট এখন মুখস্থ করো আমার সাথে। বই খাতা নোটপত্র খুঁজতে যেও না, কোথায় কি আছে আমি বলে দিচ্ছি তো। এই যে অ্যানেস্থেসিয়ার কথাটা বললাম, অ্যানেস্থেসিয়ার এই জিনিসটা আজমল স্যারের বইয়ে নাই, এটা আলিম স্যারের বইয়ে আছে, বাট এটা ইম্পর্টেন্ট সেই জন্য আমি বলে দিচ্ছি। অ্যানেস্থেসিয়া এটা আলিম স্যারের বইয়ে আছে, ঠিক আছে? তুমি বইয়ের কথা পড়ো, আমার কথা শুনো, বই একটু পরে আমি দেখাচ্ছি। বই নিয়ে তো পুরো পাগল হয়ে গেছে দেখি কমেন্ট সেকশনে, সর্বনাশ। সাবডুরাল স্পেস তুমি জানতা? আচ্ছা ফাহমিদ স্বচ্ছ, তুমি বলছো অ্যানেস্থেসিয়া সাবডুরাল স্পেস জানতা। আচ্ছা জানি না তুমি কেন সাবডুরাল স্পেস জানতা, বাট তোমাদের আলিম স্যারের বইয়ের সেপ্টেম্বর যে এডিশনটা লেটেস্ট, ওটাতে এপিডুরাল স্পেস আছে, তুমি দেখতে পারো চাইলে। তাহলে এই হচ্ছে আমাদের মেনিনজেসের কয়েকটা স্তর। মেনিনজেসের ব্যাপার শেষ। এখন দেখো, মেনিনজেসে যদি কখনো প্রদাহ হয় বা সংক্রমণ হয়, মানে মেনিনজেসে ইনফেকশন হলো, আমরা জানি যদি কোনো একটা জিনিসে প্রদাহ বা সংক্রমণ হয়, আমরা সেই জিনিসটার নামের শেষে আইটিস যোগ করে দিই। আইটিস যোগ করলেই সেই জিনিসের সংক্রমণ বুঝায়। বুঝতে পারলাম, আইটিস যোগ করলেই সংক্রমণ বুঝায়। যেমন দেখো তুমি পড়েছো অ্যাপেন্ডিসাইটিস, সাইনোসাইটিস, তারপরে আরো পড়েছো ব্রঙ্কাইটিস, প্লুরাইটিস, এই সবকিছুই কি সংক্রমণ বা প্রদাহ। তাহলে মেনিনজেসের সংক্রমণ যখন আমি বলবো, সেটার নাম কি হবে, মেনিনজাইটিস। মেনিনজেসের সংক্রমণ হচ্ছে মেনিনজাইটিস। ক্লিয়ার? মেনিনজেসের সংক্রমণ মেনিনজাইটিস। এইটা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য হতে পারে, তবে একটা ব্যাকটেরিয়ার জন্য মেনিনজাইটিস সবচেয়ে বেশি হয়। কোন ব্যাকটেরিয়া? নিশেরিয়া মেনিনজাইটিডিস। নিশেরিয়া মেনিনজাইটিডিস। নিশেরিয়া মেনিনজাইটিডিস, ঠিক আছে? অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আছে, তার মধ্যে এই একটা ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পরিমাণে মেনিনজাইটিস করে। দেখো ওর নামের মধ্যেই মেনিনজাইটিস কথাটা আছে, নিশেরিয়া মেনিনজাইটিডিস। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের সুপারফিশিয়াল ব্যাপার স্যাপার। আসো আমরা একটু ছবি দেখি, ছবি দেখলে আর একটু ক্লিয়ার হবে। এই ছবিটা দেখো, দেখো এই ছবিটাতে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখা যাচ্ছে, এই যে এটা মস্তিষ্ক, তারপরে দেহের মাঝ বরাবর এটা হচ্ছে স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড, এবং দেখো তো এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা পুরা দেহে ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ? অনেক শাখা প্রশাখা, এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পুরা দেহে যেগুলো ছড়িয়ে গেল সেগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই যে দেখো লেখা আছে এখানে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্রেইন আর স্পাইনাল কর্ড দিয়ে তৈরি হয়, আর প্রান্তীয়টা প্রান্তীয় স্নায়ু দিয়ে তৈরি হবে। আচ্ছা, তারপর আসি দেখো, এরপরে আরেকটা ছবি দেখাই তোমাকে, এই ছবিটা দেখো। আমাদের স্পাইনাল কর্ড আসলে কিভাবে থাকে, তুমি যদি তোমার দেহটাকে একটা সাইড থেকে দেখো তাহলে দেখতে এই রকম দেখাবে। এই যে মস্তিষ্ক, এবং এই যে দেখো তোমার মেরুদণ্ড, দেখতে পাচ্ছ ভার্টিব্রা গুলো, এগুলো হচ্ছে সব কশেরুকা। এই কশেরুকার মাঝখানে দেখো এই হলুদ বর্ণের জিনিসটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। কশেরুকার মাঝে হলুদ বর্ণের এইটা। আবার তুমি যদি তোমার দেহকে পিছন দিক থেকে দেখো, তাহলে তোমার স্পাইনাল কর্ডটা দেখতে এইরকম লাগবে। দেখো তো সবচেয়ে সুন্দর বোঝা যায়, একদম দেহের মাঝ বরাবর, দেহের কেন্দ্র বরাবর অবস্থান করে। উপরে মস্তিষ্ক, তারপরে দেহের কেন্দ্র বরাবর কি আছে, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা ছবি দেখাই, দেখো এই ছবিটা যদি আরেকটু খেয়াল করো, এই ছবিটার মধ্যেই আমরা মেনিনজেসের স্তরগুলো বুঝতে পারবো। কেমন দেখো, একদম ভিতরে মনে করো এই জিনিসটা হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্কের বাইরে কি থাকবে, মেনিনজেস থাকবে। আমরা জানি মেনিনজেসের তিনটা স্তর, তিনটা স্তর হচ্ছে ড্যাপ। দেখো মস্তিষ্কের বাইরে মেনিনজেসের সবচেয়ে ভিতরের স্তর থাকবে, সবচেয়ে ভিতরের স্তর পায়া ম্যাটার, তারপরে মাঝখানে অ্যারাকনয়েড, এই যে এইটা, সরি এটা হচ্ছে অ্যারাকনয়েড, এটা পায়া,
আর সবচেয়ে বাইরে হচ্ছে এইটা, এটা কি, এটা হচ্ছে ডুরা ম্যাটার, মেনিনজেসের সবচেয়ে বাইরের স্তর। এবং মেনিনজেসের পরে কি থাকবে, আমাদের মাথার অস্থি থাকবে। এই যে দেখো অস্থি, বোন। আর তুমি জানো যে একটা বোন, যেটা বোনটা কিন্তু বোনের বাইরে কি থাকে, বোনের একটা আবরণ থাকে, অস্থির আবরণ থাকে। অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। তাহলে এই যে অস্থি, অস্থির বাইরের আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম, এটা পেরিঅস্টিয়াম। এবং পেরিঅস্টিয়ামের বাইরে আমাদের স্কিন থাকবে। তাহলে তুমি যদি দেহের বাইরে থেকে ভিতরের দিকে যাও, একটা একটা করে লেয়ার উঠালে তুমি এইরকম পাবা। স্কিন উঠাও, তুমি অস্থির একটা আবরণ পেরিঅস্টিয়াম পাবা। পেরিঅস্টিয়ামটা উঠাই ফেললে অস্থি, তারপরে মেনিনজেস, তারপরে আমাদের স্নায়ুতন্ত্র। এই ছবিটা দেখলে না একটু মানে ইমাজিনেশনের জন্য হেল্প হয়। কারণ যে অনেকেই দেখবা যে মুখস্থ করতে পারে না একদম ডিরেক্ট, তারা পছন্দ করে যে কোনো একটা ছবি দেখে চোখে ভাসিয়ে নিয়ে যদি পড়া হয় তাহলে ভালো। তো তুমি এই ছবি দেখে ওটা করতে পারো। আচ্ছা, তারপরে আসি, দেখো এই ছবিটা। এই ছবিটা আমি জুম করব না, ফার্স্টে জুম করা নিয়ে আও শুরু করো না। জুম করব না, কেন করব না, কারণ আমি তোমাকে এখানে পড়াতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে কয়েকটা জিনিসের ছবি দেখাচ্ছি। এগুলো কি, আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কোষ। দেখো এটা হচ্ছে হেপাটোসাইট, এটা হেপাটোসাইট, এটা কি লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে অস্টিওসাইট। তোমরা তো কিছু হলে আগে জুম করো, জুম করো, জুম করো। পিডিএফ জেপিজি তো দেওয়া হয়, পিডিএফ জেপিজি কবে দেওয়া হয় নাই বলো? সব দিনই তো দেওয়া হয়, এটা নিয়ে এত মাথা খারাপ করলে হবে? পিডিএফ জেপিজি সবসময় দেওয়া হয়। আচ্ছা, দেখো এই ছবিটাতে আসলে আপু কি বুঝাচ্ছি তোমাকে, কি আমি এখন অস্টিওসাইট পড়াবো কিনা? না, আমি তোমাকে অস্টিওসাইট পড়াবো না। আমি তোমাকে যেটা বুঝাতে যাচ্ছি যে দেখো আমাদের দেহের সবকিছুই কিন্তু কোষ দিয়ে তৈরি। তুমি জানো যে দেহের, পুরো দেহের না, অ্যাকচুয়ালি পুরা জীব গোষ্ঠীরই কিন্তু সকল গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। কিন্তু এই কোষ সব জায়গায় একরকম হয় না, বিভিন্ন জায়গায় কোষের আকৃতি বিভিন্ন রকম। যেমন দেখো, এই যে এখানে যকৃৎ কোষে থাকে কি হেপাটোসাইট, যকৃৎ কোষের হেপাটোসাইট বা যকৃতের হেপাটোসাইট দেখতে এরকম। অস্থির যে কোষ অস্টিওসাইট দেখতে একরকম। আবার আমাদের রক্তের যে কোষ রক্তকণিকা, সেটা আবার দেখতে সম্পূর্ণ অন্যরকম। বিভিন্ন জায়গার কোষের আকৃতি বিভিন্ন রকম। তো আমাদের স্নায়ুতন্ত্র তো কোষ দিয়ে তৈরি, স্নায়ুতন্ত্র কোষ দিয়ে তৈরি। তো স্নায়ুতন্ত্রের কোষের নাম কি? স্নায়ুতন্ত্রের কোষের নাম হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের কোষের নাম নিউরন। বুঝতে পারলাম? আচ্ছা, এইটা হচ্ছে একটা নিউরনের ছবি। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হচ্ছে নিউরন। দেখো এটা একটা নিউরনের ছবি। এখন আমরা নিউরনটা নিয়ে ডিটেলস পড়বো। আসলে আমরা এখন নিউরন নিয়ে পড়াশোনা করি। তো প্রথমেই আমি আমার সেই কেরামতি ছবি আঁকা শুরু করব। আবার আপেক্ষিক ছবি আঁকাই, ধরে নিবা এটা একটা নিউরন। দেখো একটা নিউরনের দুইটা অংশ থাকে। একটা নিউরনের পুরা দেহে দুইটা অংশ, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ বা নিউরাইট। ঠিক আছে, আরেকটা প্রলম্বিত অংশ বা নিউরাইট। মনে করো এই হচ্ছে নিউরন, এটা কোষ দেহ এরকম গোল, আর প্রলম্বিত অংশ থাকবে। এখন কোষ দেহ যেটা তুমি জানো, একটা কোষ দেহ, কোষের দেহ কি থাকবে, মাঝখানে নিউক্লিয়াস থাকবে, চারপাশে সাইটোপ্লাজম থাকবে, এবং একটা কোষ ঝিল্লি থাকবে, তাই তো? আমি আগে কোষ দেহটা নিয়ে কথা বলছি। তো দেখো নিউরনের ক্ষেত্রে নিউক্লিয়াস তো নিউক্লিয়াসই, নিউরনের যে কোষ দেহ সেখানে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে আমরা বলি নিউরোপ্লাজম। নিউরনের কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। আর নিউরনের যে কোষ ঝিল্লি সেটাকে আমরা বলি নিউরোলেমা। কারণ দেখবা যে কোষ ঝিল্লিটাকে অ্যাকচুয়ালি কি বলে, প্লাজমা মেমব্রেন বলে, প্লাজমা লেমা বলে। নিউরনের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো নিউরোলেমা। ওকে, তাহলে নিউরোলেমা গেল, এটা হচ্ছে আমাদের কোষ দেহ। এখন আসি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে নিউরাইটও বলা হয়, ইংরেজিতে নিউরাইট আর বাংলায় বললে প্রলম্বিত অংশ। দেখো প্রলম্বিত অংশ দুই রকম, প্রলম্বিত অংশ দুই রকম। একটা হচ্ছে দেখো এরকম শাখা প্রশাখা বিহীন একটা অংশ, একদম শাখা প্রশাখা বিহীন। একটা অংশ হচ্ছে শাখা প্রশাখা বিহীন। আচ্ছা, অনেকেই বলছো যে আপু লেখা সহ আপলোড করব কিনা। যদি তুমি ক্লাসটা পুরোপুরি মনোযোগ দিয়ে করো
যদি আমি ক্লাসের রেসপন্স ভালো পাই, কমেন্ট সেকশনে বিরক্ত না করো, তাহলে আমি অ্যানোটেড ভার্সনটাও আপলোড দিব। যদি কমেন্ট সেকশনে আমাকে কেউ বিরক্ত না করে, ভদ্রভাবে থাকো মানুষের মতন, তাহলে অ্যানোটেড ভার্সনটাও আমি আপলোড দিব লেখা টেখা সহ। আর অভদ্রতা আমি করবা, কোনো লেকচারে আপলোড দিব না, খালি দাগানো বই দিয়ে দিব। বুঝছো? একদম ঠিকঠাক যা বললাম তাই করবো কিন্তু। এখন শুনো, একজন যেটা, এটা হচ্ছে একটা থাকবে, দেখো এটা হচ্ছে শাখা প্রশাখা বিহীন একটা প্রলম্বিত অংশ। আরেকটা রকম থাকে, সেটা হচ্ছে শাখা প্রশাখা সহ। ঠিক আছে, আরেকটা হচ্ছে শাখা প্রশাখা সহ। মনে করো এইরকম, কি যে আঁকতেছে আল্লাহ মাহবুব জানে, ধরে নাও। এখন আমি বলি কোনটা কি। নিউরনের প্রলম্বিত অংশে এই পোর্শনটা, এটা হচ্ছে শাখা প্রশাখা বিহীন, এটার নাম একজন। নিউরনের শাখা প্রশাখা বিহীন প্রলম্বিত অংশ হচ্ছে একজন। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো, এগুলো হচ্ছে শাখা প্রশাখা সহ, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। এগুলোকে বলা হয় ডেনড্রাইট। ঠিক আছে, শাখা প্রশাখা বিশিষ্ট যেগুলো। তো সবসময় মনে রাখবা, একটা নিউরনে একজন যেটা, একজনের নাম যেমন ওর সংখ্যাটাও তেমন, ও একজনই থাকবে। একজন একজনই থাকে, মানে একটাই থাকে নিউরনে, একজন অলওয়েজ একটা থাকবে। ঠিক আছে, অলওয়েজ একটা। আর ডেনড্রাইট একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। ক্লিয়ার? একজন সবসময় একটা, ডেনড্রাইট এক বা একের অধিক। ঠিক আছে, এখন দেখো এই যে ডেনড্রাইট সহ কোষ দেহ যে অংশটা, এই অংশটা দেখতে একটু কিরকম, ধূসর বর্ণের। কারণ দেখো নিউরনের এখানে সাইটোপ্লাজম আছে, কতগুলা ডেনড্রাইট, অনেক শাখা প্রশাখা যুক্ত। তো হঠাৎ করে দূর থেকে দেখলে মনে হয় পুরো ধূসর বর্ণের একটা অঞ্চল। তো তুমি জানো যে আমাদের স্নায়ুতন্ত্রে কিন্তু নিউরন অসংখ্য, কোটি কোটি, লক্ষ লক্ষ, বিলিয়নের পর বিলিয়ন। এত নিউরন যখন একসাথে থাকে, ওরা খুব সুবিন্যস্ত ভাবে থাকে। একদম মনে করো সব নিউরনের কোষ দেহ একদিকে, একজন আরেক দিকে, এরকম। মনে করো এটা একটা নিউরন, এই পাশে আরেকটা নিউরন থাকবে, এই পাশে আরেকটা নিউরন থাকবে, এই পাশে আরেকটা নিউরন থাকবে, সবগুলার কোষ দেহ এভাবে একদিকে থাকবে, আর একজন আরেক দিকে থাকবে। বুঝতে পারছি? তো এই যে কোষ দেহ একদিকে, একজন আরেক দিকে, যখন তুমি সবগুলা কোষ দেহ একসাথে দেখবা, লক্ষ লক্ষ কোটি কোটি নিউরনের কোষ দেহ যখন তুমি একসাথে দেখবা, হুট করে দেখলে মনে হবে পুরা এলাকাটা ধূসর বর্ণের। হ্যাঁ, পুরো এলাকাটা একদম ধূসর বর্ণের একটা এলাকা। এই ধূসর বর্ণের এলাকাকে বলা হয় গ্রে ম্যাটার। নিউরনের কোষ দেহ, ডেনড্রাইট, এইসব নিয়ে গঠিত হচ্ছে গ্রে ম্যাটার। এটা নিয়ে পরবর্তীতে আমরা আরো পড়বো, এখন আপাতত এটুকু জেনে রাখো। আর এই যে একজন যে অংশটা, দেখো একজনের, এই যে দেখতে পাচ্ছ আপু কিরকম বাল্বের মতো কিছু আবরণ দিয়ে রাখছি, বাল্ব আকৃতির স্ফীত। তোমাকে আমি অন্য কালার করে একটু মার্ক করে দেখাই। দেখো এই যে এটা কথা বলছি, প্রত্যেকটা একজনের বাইরে একটা আবরণ থাকে। এই আবরণগুলোর নাম হচ্ছে মায়েলিন আবরণ। একজনের বাইরে এই আবরণের নাম কি? মায়েলিন আবরণ। এই মায়েলিন জিনিসটা অ্যাকচুয়ালি একটা লিপিড জাতীয় পদার্থ। আর তুমি জানো লিপিড কি রকম হয় দেখতে? সাদা রঙের হয়। তাহলে এই মায়েলিন থাকার জন্য আমাদের একজনটা দেখতে কেমন হবে? একজন সাদা বর্ণের হবে। ক্লিয়ার? মায়েলিন থাকার কারণে একজন সাদা রঙের। যখন অসংখ্য নিউরনের একজন একসাথে থাকে, তখন পুরো এলাকাটা দেখতে সাদা রঙের মনে হয়, পুরা সাদা বর্ণের একটা এলাকা। এটাকে বলা হবে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, নিউরনের একজন নিয়ে মেইনলি গঠিত হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার কি জিনিস বুঝলাম আমরা। এইবার আসো আমরা একটু কিছু ছবি দেখি। এই ছবিটা দেখো, এই ছবিটা কি দেখতে পাচ্ছ? 3-4টা নিউরন দেখা যাচ্ছে, এক একটা দেখতে এক এক রকম। কেউ লম্বা, কেউ খাটো, কারো প্রলম্বিত অংশ আছে, কারো নাই, কেমন কেমন যেন। এটা হচ্ছে ইউনিপোলার, এটা বাইপোলার, এটা সিউডো ইউনিপোলার, এটা মাল্টিপোলার। এগুলো নাম দেওয়া আছে জাস্ট। এগুলো হচ্ছে নিউরনের প্রকারভেদ। হ্যাঁ, আমরা এখন নিউরনটার প্রকারভেদ পড়ব। দেখো নিউরনের প্রলম্বিত অংশ যেটা, প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে কিছু প্রকারভেদ করা হয়। আমি ছবিতে তোমাকে 4 রকম দেখিয়েছিলাম, কিন্তু তোমার বইয়ে 5 রকম আছে, তুমি 5 রকম পড়বা। আসো আমরা এখন পড়ি। আরো জুম করবো নাকি দেখা যায়? আর একটু জুম করি।
পরে দেখতে না পারলে চিল্লাচিল্লি শুরু করবা। গ্রে ম্যাটারটা আরেকবার বলবো। গ্রে ম্যাটার হচ্ছে নিউরনের কোষদেহ, ডেনড্রাইট, সেই অংশগুলা নিয়ে তৈরি। ঠিক আছে, নিউরনের কোষদেহ এবং ডেনড্রাইট মানে যে এই জায়গাটুকু যখন অসংখ্য নিউরনের এই অংশটুকু একসাথে থাকবে তখন সেটা গ্রে ম্যাটার। ঠিক আছে, আর মায়েলিন আর নিউরোলেমা ঠিক এক না। নিউরোলেমা একটা আলাদা জিনিস, মায়েলিন আলাদা জিনিস। নিউরোলেমা হচ্ছে নিউরনের আবরণ, আর মায়েলিন হচ্ছে একজনের যে একটা আলাদা আবরণ থাকে, ওইটা। আসলে এখন যেখানে পড়ছি সেখানে চলে আসি। নিউরন, দেখো আমরা এখন বই পড়বো। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। নিউরনের দুইটা প্রধান অংশ, আপু বলেছি একটু মিলাই। দেখো দুইটা প্রধান অংশ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ, আরেকটা একটা কোষদেহ, আরেকটা প্রলম্বিত অংশ বা নিউরাইট। তারপরে দেখো এই নিউরাইট আবার দুই ধরনের, ডেনড্রাইট আর একজন। ডেনড্রাইট হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট, একজন শাখা প্রশাখা বিহীন। এইবার দেখো প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে, এটা সংখ্যার উপর ভিত্তি করে নিউরন 5 ধরনের। মানে নিউরনে একজন কয়টা থাকবে, ডেনড্রাইট কয়টা থাকবে, এইসব জিনিসের উপর ভিত্তি করে নিউরন 5 ধরনের। ঠিক আছে, এখন আমরা নিউরনের 5 ধরন পড়বো। দেখো ফার্স্টে হচ্ছে অ্যাপোলার, তারপরে ইউনিপোলার, তারপর আর কি কি আছে পরের পৃষ্ঠায় যাই। দেখো বাইপোলার, মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার। তোমাকে আমি একটু বলে দেই নিউরনের প্রকারভেদ থেকে কি পড়তে হবে। দেখো নিউরনের প্রকারভেদ থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, প্রথম কাজ, প্রত্যেকটা নিউরনকে কেন অ্যাপোলার বলা হচ্ছে, কেন বাইপোলার বলা হচ্ছে, মানে প্রলম্বিত অংশ আছে নাকি নাই, থাকলে কয়টা আছে, সেটা হচ্ছে প্রথমত পড়তে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে উদাহরণ পড়তে হবে, প্রত্যেক প্রকারের উদাহরণ। বুঝতে পারলাম, প্রত্যেক প্রকারের উদাহরণ। এখন আসো আমরা দেখি অ্যাপোলার যেটা। অ্যাপোলার দেখো এ কথাটা যেখানেই থাকে, তুমি জানো বায়োলজিতে এ কথাটা থাকলে বা এ লেটারটা যদি আমি কোনো কিছু শুরুতে দিয়ে দেই, তাহলে সেখানে আমি কি বুঝি, কোনো একটা কিছু অনুপস্থিত, কোনো একটা কিছু নাই। দেখো অ্যাপোলার মানে এখানে প্রলম্বিত অংশ নাই, প্রলম্বিত অংশ থাকে না। ঠিক আছে, ইউনিপোলার যেটা, ইউনি মানে হচ্ছে একটা, তাহলে ইউনিপোলার নিউরনের প্রলম্বিত অংশ কয়টা হবে, একটা। দেখো একটা মাত্র প্রলম্বিত অংশ থাকে ইউনিপোলার। তারপরে চলে আসি, দেখো বাইপোলার। আমরা জানি বাই মানেই হচ্ছে দুইটা, তাহলে এই যে দেখো প্রলম্বিত অংশ দুইটা। মাল্টিপোলার, মাল্টি মানে কি, অনেকগুলা, দেখো অনেক প্রলম্বিত অংশ থাকে। আর সিউডো ইউনিপোলার, দেখো সিউডো নিয়ে একটু কথা বলি। সিউডো শব্দটার মানে হচ্ছে নকল, ছদ্ম। আর সিউডো ইউনিপোলার দিয়ে আমরা কি বুঝাচ্ছি, আমরা বুঝাচ্ছি এটা একটা নকল ইউনিপোলার। ঠিক আছে, সিউডো ইউনিপোলার হচ্ছে নকল ইউনিপোলার। ক্লিয়ার? তাহলে নকল ইউনিপোলার কেন বলা হচ্ছে একটু খেয়াল করো, যে প্রাথমিক অবস্থায় ওদের দুইটা প্রলম্বিত অংশ থাকে। প্রাথমিক অবস্থায় প্রলম্বিত অংশ দুইটা থাকে, মানে ওরা যখন শুরুতে ছিল তখন ওরা কিন্তু বাইপোলার ছিল। দুইটা মানে কি, বাই, তাহলে ওরা শুরুতে বাইপোলার ছিল, পরে বৃদ্ধির সাথে সাথে ওরা একটাতে পরিণত হলো। মানে যখন ওরা আস্তে আস্তে বড় হলো তখন সেটা দুইটা প্রলম্বিত অংশ হয়ে গেল একটা, মানে তখন ওরা ইউনিপোলার হয়ে গেল। আরেকবার বলি, নিউরন এইগুলো, এই নিউরন গুলো যখন তৈরি হয়েছিল তখন তারা বাইপোলার ছিল, আস্তে আস্তে বড় হতে হতে পরিণত হওয়ার পর ওরা হয়ে গেল ইউনিপোলার। ওরা শুরু থেকেই ইউনিপোলার ছিল না, এই জন্য ওদেরকে বলা হচ্ছে সিউডো ইউনিপোলার, কারণ ওরা নকল, ওরা শুরুতে ইউনিপোলার ছিল না, পরে ইউনিপোলার হয়েছে, এই জন্য ওরা হচ্ছে নকল ইউনিপোলার। ক্লিয়ার? তাহলে কোনটায় কয়টা প্রলম্বিত অংশ থাকে জানি। এবার আসো আমরা উদাহরণ পড়ব। ফার্স্টে দেখো অ্যাপোলার যেটা, অ্যাপোলারে প্রলম্বিত অংশ নাই, তাহলে আমি লিখলাম 0। ইউনিপোলারে প্রলম্বিত অংশ একটা, তাহলে লিখলাম 1। বাইপোলারে প্রলম্বিত অংশ দুইটা, লিখলাম 2। ঠিক আছে, তাহলে 0 1 2 লেখা শেষ। এখন আমরা আসো পড়ি। প্রথমে মনে রাখবা যে অ্যাপোলার নিউরনের উদাহরণ হচ্ছে সিআর। অ্যাপোলার নিউরন মানে সিআর। সি দিয়ে সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর আর দিয়ে রেটিনা। সি দিয়ে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর আর দিয়ে হচ্ছে রেটিনা। ঠিক আছে, তারপর দেখো 1 যেটা,
ওয়ান হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার দিয়ে আমরা মনে রাখবো ম মানেই ইউনিপোলার। কেন বলছি? কারণ ইউনিপোলার উদাহরণ দেখো মেরুদণ্ডী প্রাণী। উদাহরণ কি? মেরুদণ্ডী প্রাণীতে ইউনিপোলার থাকে। আর বাইপোলারের ক্ষেত্রে মনে রাখবা রনক। রনক, ঠিক আছে, রনক। কেন বললাম রনক? দেখো দেখাই। বাইপোলারে আপু বলেছি রনক। এই যে দেখো, রতে রেটিনা, ন দিয়ে নাক, ক দিয়ে ককলিয়া। রেটিনা, নাক, ককলিয়া, এই 3 জায়গায় বাইপোলার নিউরন থাকে। তারপরে চলে আসি, দেখো মাল্টিপোলার আর সিউডো ইউনিপোলার। এটা আমরা একটু লিখি। মাল্টিপোলার মানে হচ্ছে অনেকগুলা, মানে বহু, তো আমি লিখলাম বহু। আর সিউডো ইউনিপোলার মানে কি? ছদ্ম, তাহলে লিখলাম ছদ্ম। মনে রাখবা বহু মানেই স্তন্যপায়ী। বহু মানেই হচ্ছে স্তন্যপায়ী। দেখো মাল্টিপোলার নিউরন স্তন্যপায়ীর মস্তিষ্ক, স্পাইনাল কর্ড সব জায়গায় পাওয়া যাবে। ওকে, তারপরে ছদ্ম, যেটা ছদ্ম মানেই তুমি মনে রাখবা গ্যাংলিয়া শব্দটা থাকবে। ছদ্মের উদাহরণ মানেই গ্যাংলিয়া শব্দটা থাকবে। দেখো স্পাইনাল গ্যাংলিয়া, করটিক স্নায়ু গ্যাংলিয়া, তাহলে ছদ্ম মানেই গ্যাংলিয়া। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস একটু বলি যে আপু রেটিনা নিয়ে একটা ভেজাল আছে। আপনি এখানে কি বললেন যে রতে এখানে অ্যাপোলারেও রেটিনা আছে, আবার বাইপোলারেও রতে রেটিনা। পরীক্ষায় রেটিনা দিলে আমি কি আনসার করব? এটা আমি একটু বলে দিচ্ছি কি আনসার করবা। সবাই একটু শুনো। দেখো যদি তুমি দেখো পরীক্ষায় রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, এইটা বলা আছে পুরা লাইনটা, রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, তাহলে সেটাকে আমরা কি আনসার করব? অ্যাপোলার। আর যদি দেখো শুধু রেটিনা কথাটা বলা, তাহলে বাইপোলার। আবারও বলি, রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর পুরা কথাটা থাকলে অ্যাপোলার। আর যদি দেখো এই যে এরকম শুধু রেটিনা শব্দটা আছে, তাহলে সেটা বাইপোলার। এভাবে একটু খেয়াল করে নিবা যে কোশ্চেনে কি বলছে। আর আরেকটা কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আপু এই যে গ্যাংলিয়া মানে কি? গ্যাংলিয়া কি জিনিস? গ্যাংলিয়া সম্পর্কে আমি একটু পরে জানাবো, একটা ছবি দেখে তোমাদেরকে বোঝাবো আমি, ছবি দেখিয়ে। তো আপাতত গ্যাংলিয়া কথাটা এখানে থাকুক, ক্লাসের মধ্যে আজকে আমি পড়াবো, এটা টেনশন নেওয়ার দরকার নাই। তাহলে নিউরনের প্রকারভেদ শেষ, আমরা এখন নিউরোগ্লিয়া পড়বো। দেখো নিউরোগ্লিয়া যেটা, নিউরোগ্লিয়া কি জিনিস আগে একটু বলি। ফার্স্টে যেটা কথা যে দেখো আমাদের নিউরন যেটা, তুমি জানো কিনা নিউরন কিন্তু কখনো সংখ্যা বৃদ্ধি করে না, মানে নিউরন বিভাজিত হয় না। আমাদের কিছু পেশি আছে যে বিভাজিত হয়, কিছু কোষ আছে বিভাজিত হয়, কিন্তু নিউরন কখনোই বিভাজিত হয় না। মানে তুমি যেই পরিমাণ নিউরন নিয়ে জন্মগ্রহণ করেছিলে, তুমি কিন্তু সেই পরিমাণ নিউরনই আছে, এটা কখনোই সংখ্যায় বৃদ্ধি পাবে না। এখন তুমি ভাবো এত ইম্পর্টেন্ট একটা জিনিস একবার নষ্ট হয়ে গেলেই শেষ। এত ইম্পর্টেন্ট একটা জিনিসকে এভাবেই তো হেলাফেলা করে রাখা যায় না, যত্ন করে রাখতে হবে না? তাহলে আমরা নিউরনকে যত্ন করে রাখবো। কিভাবে রাখবো? দেখো নিউরনকে আমরা কিছু যোজক টিস্যুর মধ্যে সুরক্ষিত অবস্থায় রাখি, সেগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া 4 রকম। নিউরোগ্লিয়া 4 রকম। দেখো 4 রকম নিউরোগ্লিয়ার নাম কি কি? অ্যাস্ট্রোসাইট, তারপর অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া আর এপেন্ডাইমা। এই 4 রকম নিউরোগ্লিয়ার নাম মুখস্থ রাখতে হবে। আমরা কিভাবে মুখস্থ রাখবো বলি। মনে করো তুমি একটা বিড়াল, তুমি বিড়ালের মতো করে ডাকবা। এমনিতে তো তুমি মানুষের মতন বিহেভ করো না, বানরের মতো বিহেভ করো, কিন্তু আজকে তুমি বিড়ালের মতো করে ডাকবা, মিয়াও। ওকে, দেখো এম ফর মাইক্রোগ্লিয়া, ই ফর এপেন্ডাইমা, এ ফর অ্যাস্ট্রোসাইট, আর ও ফর অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, তাহলে এই মিয়াও দিয়ে তুমি 4টা নিউরোগ্লিয়ার নাম মনে রাখবা। ডান। একটু বলে দেই, মাইক্রোগ্লিয়া এইটা কিন্তু অপশনে ম্যাক্রোগ্লিয়া থাকতে পারে, মনে রাখবা ম্যাক্রোগ্লিয়া কিন্তু হবে না, ম্যাক্রো হবে না, মাইক্রো। ঠিক আছে, মাইক্রোগ্লিয়া। এই যে আজকে বললাম মিয়াও, তুমি জীবনে ভুলবা না নিউরোগ্লিয়া, আজীবন মনে থাকবে তোমার, চান্স পাও আর না পাও, এটা তুমি ভুলবা না। আচ্ছা নিউরো ট্রান্সমিটারে আসি। দেখো নিউরো ট্রান্সমিটার, ঠান্ডা মাথায় অপমান, আল্লাহ তুমি এত বুঝো, ওয়াও, এত বুঝলে তো খুব ভালোই। নিউরোট্রান্সমিটার কি জিনিস?
আমরা সেই ক্লাসের শুরু থেকেই বারবার বলছি যে স্নায়ুতন্ত্র আমাদেরকে উদ্দীপনা দেয়, আদেশ নির্দেশ দেয়, সেইটা অনুযায়ী আমাদের সারা দেহ কাজ করে। এখন একটা কথা, তোমার মাথা এইখানে আর তোমার পা সেই কোথায়, এত দূরে স্নায়ু উদ্দীপনা কি উঠতে উঠতে যাবে, নাকি ফোন দিয়ে বলবে যে হ্যাঁ এইভাবে করো? ফোন তো দিতে পারবে না, উঠতে উঠতেও যাবে না, তাহলে কাজ করবে কিভাবে? কাজ করবে হচ্ছে কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে। আমাদের মস্তিষ্ক থেকে কিছু রাসায়নিক পদার্থ এই স্নায়ু উদ্দীপনা গুলাকে দেহের সব জায়গায় বাহন করে নিয়ে যায়। এই রাসায়নিক পদার্থগুলাকেই বলা হয় নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার দুই রকম, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, এই যে এটা, আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, কেন্দ্রীয় আর প্রান্তীয়, দেখো প্রত্যেকটার মধ্যে কিছু নাম দেওয়া আছে, তোমাকে এই নামগুলো জানতে হবে যে কোনটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, কোনটা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, এগুলো একটু জানতে হবে। এখন আমরা কিভাবে পড়বো, দেখো আমরা একটা চালাকি করি না মাঝে মধ্যে, ওই যে দুইটা জিনিস থাকলে আমরা একটা পড়ি আর একটা বাদ দিয়ে দিই, বলি যে না যেটা পড়ছি ওটার বাইরে অপশন থাকলে তো দেখতেই বুঝতেই পারবো যে হ্যাঁ এটা আমি পড়ি নাই, তার মানে এটাই ওইটা। হ্যাঁ, তাহলে আজকে আমরা এইখানেও এই চালাকিটা করব। আমরা এই কেন্দ্রীয় আর প্রান্তীয়র মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে নিউরোট্রান্সমিটার গুলো সেগুলোর নাম পড়বো। দেখো কেন্দ্রীয় যেহেতু বলছে, কেন্দ্রীয়, তুমি জানো যে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি যে আমাদের পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রকে আমাদের সৃষ্টিকর্তা, তাই তো? যার যার ধর্মে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। যদি ওভারঅল বলি তাহলে তাকে আমরা গড বলতে পারি, সবকিছুর কেন্দ্রের সৃষ্টিকর্তা তাহলে গড। ঠিক আছে, এখন এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার তাদের নাম আমরা এই গড দিয়ে পড়তে পারি। দেখো, গতে গাবা গ্লাইসিন গ্লুটামেট, আর ড দিয়ে ডোপামিন। গতে গাবা গ্লাইসিন গ্লুটামেট আর ড দিয়ে হচ্ছে ডোপামিন। ডান, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার। এর বাইরে যা যা থাকবে দুনিয়ার সবকিছু প্রান্তীয় স্নায়ুতন্ত্রের গুলো, পড়াই লাগবে না। একটা জিনিস খালি আমরা একটু পড়বো, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, আমাদের দেহে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাসিটাইল কোলিন। চলে আসি সিনাপস। সিনাপস কি জিনিস, সিম্পল কথায় বলি, দুইটা নিউরনের সংযোগ স্থল। তোমার এইচএসসি লেভেলের পড়াশোনা অনুযায়ী এইটুকু জানলেই হবে, দুইটা নিউরন যেখানে যুক্ত হবে সেটাই হচ্ছে সিনাপস। এই সংযোগ স্থলে দুই নিউরনের মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে বলা হয় সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট, এই ফাঁকা জায়গার দূরত্ব কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার। 20 থেকে 30 ন্যানোমিটার। এখন যদি তুমি দেখো যে অপশনে এভাবে রেঞ্জ আকারে দেওয়া নাই, শুধু 20 দেওয়া আছে, 30 দেওয়া আছে, 40, 50 এভাবে দেওয়া আছে অপশন, তখন তুমি কি করবা? কারণ তুমি তো জানো যে 20 থেকে 30, অপশনে 20ও দেওয়া 30ও দেওয়া, তুমি কি করবা? মনে রাখবা 20 ন্যানোমিটার যদি অপশনে থাকে তাহলে কোশ্চেনটা আলিম স্যারের বই থেকে আসছে। আলিম স্যারের বইয়ে রেঞ্জ দেওয়া নাই, খালি সংখ্যা দেওয়া 20 ন্যানোমিটার। অনেকের বইয়ে শুধুমাত্র 20 ন্যানোমিটার আছে, তোমারটা একটু পুরাতন বই, এটা সেপ্টেম্বর এডিশন দেখাচ্ছি আমি, সেপ্টেম্বর এডিশনে 20 থেকে 30। যদি দেখো রেঞ্জ আকারে দেওয়া তাহলে বুঝবা আজমল স্যারের বই থেকে আসছে, শুধু সংখ্যা থাকলে আলিম স্যারের বই থেকে আসছে, সে অনুযায়ী অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নাই পরে আর। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো সিনাপসের কাজ তুমি একবার রিডিং পড়লেই পারবা, ওটাতে কোনো ব্যাপার না। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস কিন্তু আমাদের পড়া শেষ, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয়, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। দেখো এই ফ্লো চার্টটাও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখন যাব এইখানটায়, দেখো এই যে মেনিনজেস আমরা পড়েছি, স্নায়ুতন্ত্রের বাইরে আবরণ হচ্ছে মেনিনজেস, 3টা ঝিল্লি থাকে, 3টা স্তর বিশিষ্ট, বাইরে ডুরা, মাঝখানে অ্যারাকনয়েড, ভিতরে পায়া, এগুলো সব পড়া হয়ে গেছে না আমাদের? দেখো মেনিনজাইটিস, মেনিনজেসের প্রদাহ মেনিনজাইটিস, ওই যে ব্যাকটেরিয়াটা খেয়াল করো, নিশেরিয়া মেনিনজাইটিস। ওই যে তখন বই খুঁজছিলে, বইয়ের কোথায় আছে কোথায় আছে, এই যে দেখো বইয়ের এইখানে আছে। একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো, আগে পড়ো, তারপরে বই দেখে মিলাও যে হ্যাঁ বই অনুযায়ী পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর যেটা যেটা আপু একটু বেশি এক্সট্রা বলে দিচ্ছি সেগুলো একটু লিখে রাখো। একটু একটা কথা আমি একটু বলতে চাই, অফ টপিক একটা কথা বলি। যখন যেই টপিকটা পড়াচ্ছি সবচেয়ে বেটার হচ্ছে সেই টপিক ওয়াইজ কোশ্চেন করা। হ্যাঁ, এখন মনে করো আমি মস্তিষ্কের এই পার্টে আছি, মেনিনজেস মেনিনজাইটিস, তোমার কাজ হচ্ছে এই পোর্শন থেকে কোশ্চেন করা। তুমি কোত্থেকে যেন তোমার উপর ওহী নাজিল হয়, ক্লাস করতে বসো উপর থেকে ওহী নাজিল হয়, সম্পূর্ণ ইরিলিভেন্ট একটা টপিকের কোশ্চেন নিয়ে চলে আসো।
অবশ্যই কমেন্ট সেকশনে একজন আপু আছেন, উনি তোমার কোশ্চেনের অ্যান্সার দিবেন, বাট তুমি ইরিলিভেন্ট কমেন্ট করলে কি হয়, তোমার ওই কোশ্চেনটা বাকি স্টুডেন্টদের কনসেন্ট্রেশনটাকে নষ্ট করে দেয়। তুমি একটা হুট করে কোত্থেকে কোশ্চেন করলা নিউরোসিক্রেশন কি, এখনো তো আমি নিউরোসিক্রেশনের দিকে যাই নাই, নিউরোসিক্রেশন তো আজকের টপিকেই নাই। তুমি আজকে কেন নিউরোসিক্রেশন নিয়ে চিন্তা করতেছো? তুমি এই কোশ্চেনটা করলা, সবাই ওটা নিয়ে এখন ভাববে নিউরোসিক্রেশন কি জিনিস, আমি যে কি পড়াচ্ছি ওটার কোনো হুঁশ নাই। তাহলে আমি কেন পড়াচ্ছি তোমাকে বলো? তুমি ক্লাস টপিক, আমি এখনকার টপিক ওয়াইজ কোশ্চেন করো, আমি উত্তর দেই বা ওই আপু উত্তর দেয়, কেউ না কেউ আমরা উত্তর দিয়ে দিব, কোনো টেনশন নেই। বাট তুমি অফ টপিক কোশ্চেন করলে কোনো আনসার দেওয়া হবে না, অফ টপিক কোশ্চেন করলে সেটা কোনো আনসার নাই। ঠিক আছে? যেটা তোমার মনে হয় যে না তুমি বুঝতে পারছো না, তুমি জুলজি প্রবলেম পোস্ট গুলোতে কমেন্ট করে রাখো, পরে আমি দেখে সলভ ক্লাসে হলেও আমি সেগুলো নিয়ে কথা বলবো, টেনশন নাই কোনো। বাট ক্লাসের টপিক ওয়াইজ উপর থেকে কই থেকে যেন কোশ্চেন নিয়ে চলে আসে, তোমরা নিজেরাই অবাক হয়ে যায় এটা কোত্থেকে আসলো, কি যে একটা বিপদ। আচ্ছা, এখন আসি, দেখো যেখানে ছিলাম মস্তিষ্কের কথায় আসি, বকাবকি শেষ। দেখো মস্তিষ্ক যেটা, মস্তিষ্কের এখানে এই একটা লাইন খুব ইম্পর্টেন্ট, মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের ক্ষেত্রে 1500 সিসি, মহিলাদের 1300। কি বললাম মুখস্থ করো, পুরুষে 1500, মহিলাদের 1300, পুরুষে 1500, মহিলাতে 1300। এখন দেখো এই পৃষ্ঠায় আমরা একটা ফ্লো চার্ট দেখবো আমাদের মস্তিষ্কের ভাগ বাটোয়ারা। ফার্স্টে দেখো এই লাইনটাতে মস্তিষ্কের গড় ওজন 1.3 থেকে 1.4 কেজি। আচ্ছা, অনেকের কাছে পুরাতন বই আছে, পুরাতন বইয়ে 1.36 কেজি ছিল মনে হয়, 1.36, ওইটা এখন আর পড়া যাবে না। হ্যাঁ, এখন আমরা এটা পড়বো 1.3 থেকে 1.4 কেজি, এবং এইটা দেহের মোট ওজনের 2%। আমাদের মস্তিষ্ক দেহের মোট ওজনের 2% গঠন করে। এইবার আসি এই একটা লাইন, এই লাইনটাতে হাজার হাজার স্টার মার্কও যদি দেই তাও কম। মস্তিষ্কের নিউরনের সংখ্যা কত? 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি, দুইটাই পড়তে হবে, 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি। এখন আমি আরেকটা কথা বলি, আমাদের মধ্যে না কিছু গণিতবিদ আছে, সেই লেভেলের ম্যাথমেটিশিয়ান, এত বুদ্ধি, 100 বিলিয়নটাকে বসে বসে অঙ্ক করে করে হিসাব করে যে কত কোটি হবে, কিন্তু মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে সেটা গুণা হয়ে যাবে। আপু মুখস্থ তো করবোই না, 100 বিলিয়নটাকে আমি অঙ্ক করে করে হিসাব করবো এটা কত কোটি। এখন যেটা হয়, তুমি হিসাব করলে কোনো ক্ষতি নাই, সমস্যা হচ্ছে আমাদের বইয়ে গাজী আজমল স্যার আবার অঙ্কে অতটা ভালো না, বুঝছো, উনি অঙ্কে খুব একটা ভালো না, কারণ উনি বিলিয়ন মিলিয়নের হিসাবে কোটিতে ম্যাক্সিমাম সময় ভুল লিখে, বিলিয়নে উনি ম্যাক্সিমাম সময় কোটির হিসাবটা ভুল লিখে। তো তোমাকে তো ভুলটাই পড়তে হবে, তুমি তো অঙ্ক হিসাব করে লাভ নাই। তোমার ম্যাথমেটিশিয়ানের যে বুদ্ধিটা, তোমার যে প্রতিভা, এই প্রতিভার এই মুহূর্তে কোনো দাম দেওয়া হচ্ছে না এখানে, এমনি অনেক দাম আছে, বাট এইখানে হিসাব করতে যেও না, এখানে তুমি যা আছে ডাইরেক্ট মুখস্থ করো। ঠিক আছে? অনেক চ্যাপ্টারে, মনে করো প্রতিরক্ষা চ্যাপ্টারে অ্যান্টিবডির জায়গা বলো বা বিভিন্ন জায়গায় তোমরা দেখি হিসাবে লেগে যাও, জিজ্ঞাসাও করো যে এটা কেন, আমি তো জানি না কেন, আজমল স্যার লিখছে তাই, তুমি এটাই মুখস্থ করবা। আচ্ছা, তারপর আসি, দেখো এই ফ্লোচার্টে আসি, অনেক হাসি ঠাট্টা করলাম, প্রচুর মজা নিলাম, এখন ভাল লাগছে। আচ্ছা দেখো মস্তিষ্কের এই ফ্লোচার্টটায় আসি, দেখো মস্তিষ্কের প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু 3 ভাগ করি। দেখো মস্তিষ্কের এই যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এটা 3 ভাগ। মস্তিষ্ককে প্রধানত আমরা 3 ভাগ করছি, অগ্র, মধ্য, পশ্চাৎ। তারপরে আবার এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার 3 ভাগ, দেখো অগ্র মস্তিষ্কে 3 ভাগ, মধ্য মস্তিষ্কে 3 ভাগ, পশ্চাৎ মস্তিষ্কে 3 ভাগ। মানে তুমি বুঝতে পারছো মস্তিষ্কের ভাগ বাটোয়ারা মানেই কিন্তু 3। দেখো এই যে 3, মস্তিষ্কের ভাগ বাটোয়ারা মানেই হচ্ছে 3। সে যেটাই ভাগ করো না কেন, মস্তিষ্ককে ভাগ করো বা মস্তিষ্কের মধ্যে কোনো একটা অংশকে ভাগ করো, সবকিছু 3। এখন আমরা আসলে এই ভাগ বাটোয়ারা গুলাই পড়ি। দেখো এই যে অগ্র মস্তিষ্ক, নাম কি কি আছে অগ্র মস্তিষ্কের 3 ভাগে? একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। ঠিক আছে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই 3টার নাম আমরা মুখস্থ রাখবো ব্রায়াম মস দিয়ে। ব্রায়াম মস, ব্রায়াম মস দিয়ে। ব্রায়াম মস কেন বললাম? ব্রায়াম দিয়ে আমি বুঝাচ্ছি সেরেব্রাম,
ব্রায়াম দিয়ে সেরেব্রাম বুঝাচ্ছি, আর মস দিয়ে থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস হাইপোথ্যালামাস। তাহলে এটা হচ্ছে ব্রায়াম মস। হ্যাঁ, আগের বইয়ে নিউরন 10 বিলিয়ন ছিল, এখনকার বইয়ে সেটা 100 বিলিয়ন। কোনো ক্ষতি নাই তো, পড়ো, সমস্যা নাই। নতুন বইয়ে ভুল থাকুক সঠিক থাকুক সেটাই পড়তে হবে। আপু ভাইয়ারা, আমার আসলে কিছু করার নাই এখানে। এবং যিনি কোশ্চেন করবেন তিনি ডিরেক্ট এখান থেকেই কোশ্চেন করবেন, এখান থেকেই অপশন বানাবেন। কোনটা ভুল কোনটা সঠিক সেই হিসাবে এখন যেও না। সেটা তুমি মেডিকেল অ্যাডমিশনটা দাও, তারপরে চিন্তা করতে বসো যে আসলে আজমল স্যার কোথায় কোথায় তোমার জীবনটাকে ধ্বংস করে দিছে। বাট এখন তুমি খালি পড়ো, ঠিক আছে? এখন ওইটা নিয়ে চিন্তা করতে যেও না। অগ্রমস্তিষ্কের 3টা অংশ ডান। দেখো পশ্চাৎ মস্তিষ্ক, আমরা মনে রাখবো পশ্চাৎ মস্তিষ্ক মানেই সিএমপি। সি দিয়ে সেরেবেলাম, এম দিয়ে মেডুলা, আর পি দিয়ে হচ্ছে পন্স। সি দিয়ে সেরেবেলাম, এম দিয়ে মেডুলা, পি দিয়ে পন্স। এই 3টা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ। দেন চলে আসি মধ্য মস্তিষ্ক। দেখো মধ্য মস্তিষ্কের মধ্যে যে 3টা অংশ, নামগুলা কি রকম ভয়ঙ্কর। সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম না, দাঁত মুখ ভাঙা নাম। ঠিক আছে, আমরা তাহলে কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো মধ্য মস্তিষ্কের নাম মানেই সেগুলো অনেক বড় বড় হবে এবং খুব ভয়ঙ্কর হবে, একদম দাঁত মুখ ভেঙে যাবে এই টাইপের নাম। তো আমরা এগুলো পড়বই না। আমরা অগ্র মস্তিষ্ক পড়েছি, আমরা পশ্চাৎ মস্তিষ্ক পড়েছি, মধ্য মস্তিষ্ক বাদ। ঠিক আছে, দাঁত মুখ ভাঙা নাম পড়ে মুখ নষ্ট করার কোনো দরকার নাই, এটা থাক, বাদ দিলাম। এখন দেখো এখানে 3টা পয়েন্ট একটু খেয়াল করো। এই 3টা অগ্র মস্তিষ্ককে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে রম্বেনসেফালন। এই নামগুলো একটু পড়তে হবে, কারণ তোমরা শুধুমাত্র বাংলা নামটাই পড়ো, কিন্তু অনেক সময় দেখা যায় যে অপশনে অগ্র মস্তিষ্ক না দিয়ে তোমাকে প্রোসেনসেফালন দিয়ে দিছে, তুমি পড়ে যাওনি। তুমি কোশ্চেনের অ্যান্সার জানো যেটা অগ্র মস্তিষ্ক হবে, বাট প্রোসেনসেফালন না মেসেনসেফালন হবে সেটা বুঝতে পারছো না। তোমার পড়া জিনিস অ্যান্সার করতে পারবা না, এটা অনেক বেশি আফসোসের একটা বিষয়। তো সেই জন্য তুমি এই টার্মগুলো একটু পড়ে যাও। এন্ড এই টার্মগুলো অ্যাকচুয়ালি কি? এগুলা হচ্ছে আমাদের মস্তিষ্ক যখন ভ্রূণীয় অবস্থা থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে হয়ে পরিণত মস্তিষ্ক হচ্ছে, এই ভ্রূণীয় অবস্থায় বিভিন্ন অংশের নাম বিভিন্ন রকম ছিল। শুরুতেই সেটা সেরেব্রাম ছিল না, থ্যালামাস ছিল না, তখন তার নাম অন্যরকম ছিল। কেমন ছিল আমি তোমাকে একটু দেখাই। এই ছবিটা দেখো, এই ছবিটায় আমাদের মস্তিষ্কের ভ্রূণীয় অবস্থায় কিছু নাম দেওয়া আছে, এবং সেইটাই পরিণত অবস্থায় আমরা কি নামে চিনি সেটা দেওয়া আছে। এই ইনফোটা আজমল স্যারের বইয়ে নাই, এটা আলিম স্যারের বইয়ের ইনফো। ঠিক আছে, এটা আলিম স্যারের বইয়ে আছে, এন্ড আলিম স্যারের বইয়ের শুরুর দিকেই আছে অ্যাকচুয়ালি। তো তোমরা চাইলে এই জিনিসটা খুব ভালো মতন পড়তে পারো। অনেক বেশি ইম্পর্টেন্ট বলবো না, বাট মোটামুটি ইম্পর্টেন্ট। আসো আমরা এই জিনিসটা একটু পড়ি, একবার একটু পড়ে যাই। হ্যাঁ, দেখো প্রথমে হচ্ছে অগ্র মস্তিষ্ক প্রোসেনসেফালন। সেইটা শুরুতে 2টা ভাগ ছিল। প্রোসেনসেফালন প্রথমে 2টা ভাগ হয়েছিল, টেলেনসেফালন আর ডায়েনসেফালন। পরবর্তীতে টেলেনসেফালন থেকেই তৈরি হয় সেরেব্রাম, আর ডায়েনসেফালন থেকে তৈরি হয় থ্যালামাস, হাইপোথ্যালামাস। এপিথ্যালামাস তোমার জন্য দরকার নাই, তোমার সিলেবাসে নাই, এটা বাদ দাও। তাহলে টেলেনসেফালন থেকে সেরেব্রাম, আর ডায়েনসেফালন থেকে থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে চলে আসি মেসেনসেফালন। দেখো মধ্য মস্তিষ্ক শুরুতে যেমন ছিল, মাঝেও তেমন ছিল, পরেও তেমনই আছে, মেসেনসেফালনই আছে। আর রম্বেনসেফালন যেটা, সেটা দেখো মেটেনসেফালন আর মাইলেন, এই 2 ভাগে ভাগ হয়। মেটেনটা থেকে পরবর্তীতে আসবে পন্স আর সেরেবেলাম, আর মাইলেনসেফালন থেকে পরবর্তীতে আসবে মেডুলা। তাহলে এই হচ্ছে আমাদের ভ্রূণীয় অবস্থা এবং পরিণত অবস্থায় মস্তিষ্কের বিভিন্ন অংশ। তুমি জাস্ট একবার দেখতে পারো, যদি মনে হয় যে না অনেক কঠিন হয়ে যাচ্ছে, মনে থাকবে না আপু, তাহলে দরকার নেই। আর যদি মনে হচ্ছে না তুমি পারবা তোমার ক্যাপাসিটির মধ্যে, তাহলে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আসি এই ছবিটা একটু দেখো, অ্যানাটমি অফ ব্রেন। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা সুপারফিশিয়াল ছবি। আমি তোমাকে দেখাই, কয়েকটা অংশ তোমাকে দেখাবো, সবকিছু লাগবে না, এখানে অনেক কিছু দাগিয়ে দেওয়া আছে, তোমার এত কিছু লাগবে না। দেখো সবচেয়ে বড় এই জিনিসটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যার নাম সেরেব্রাম। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যার নাম সেরেব্রাম। এইটার ঠিক পরেই দেখো ওই যে গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে,
তারপরে আসি দেখো, এই যে সেরেবেলামের সামনে এখানে হচ্ছে পন্স, পন্সের ঠিক নিচেই এইটা হচ্ছে মেডুলা, এন্ড মেডুলার পরে দেখো মেডুলা এখানে শেষ, আর ঠিক তার পরেই স্পাইনাল কর্ড শুরু। মেডুলার পরেই কিন্তু স্পাইনাল কর্ড শুরু হবে, এই যে স্পাইনাল কর্ড এইটা। এইখানে দেখো একটা অরেঞ্জ কালারের এরিয়া আছে, এই ছোট্ট, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ, তোমাকে দেখালাম, তুমি জিনিসগুলো চিনো যে হ্যাঁ এইটা এই জায়গায় থাকে। এখন আসো আমরা আরো কয়েকটা ছবি দেখি। এই ছবিটা দেখো, একটা পিঙ্ক কালারের মস্তিষ্ক, বাস্তবে দেখতে কাইন্ড অফ এমনই হয়। হ্যাঁ, তুমি যদি ব্রেইনটাকে বাস্তবে হাতে নিয়ে দেখো তাহলে বাস্তবে দেখতে অনেকটা এরকমই। এই যে মস্তিষ্কের সবচেয়ে বড় যে অংশটা, এটা হচ্ছে সেরেব্রাম, নিচের এই অংশটুকু হচ্ছে সেরেবেলাম, তার সামনে এটা কি পন্স, আর এটা হচ্ছে মেডুলা, আর তার নিচে এই যে এখানে শুরু হবে কি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তো দেখো আমাদের এই যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম, এটা মস্তিষ্কের ওজনের 80% দখল করে থাকে। মস্তিষ্কের ওজনের 80% দখল করে থাকে হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রাম তুমি দেখতেই পাচ্ছ যে অনেক খাঁজ বিশিষ্ট কুণ্ডলী পাকানো একটা অঙ্গ। হ্যাঁ, খাঁজ বিশিষ্ট কুণ্ডলী পাকানো অঙ্গ, এর কিছু উঁচু জায়গা আছে, এই যে উঁচু জায়গা, কিছু আবার নিচু জায়গা আছে। আমরা এখন এগুলোর নাম পড়বো। দেখো সেরেব্রামের উঁচু জায়গাগুলো, যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় জাইরাস। সেরেব্রামের উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস। আর এই যে নিচু জায়গা দেখতে পাচ্ছ না, যে গর্ত গর্ত, এই নিচু জায়গাকে বলা হয় সালকাস। সেরেব্রামের নিচু জায়গা হচ্ছে সালকাস আর উঁচু জায়গা জাইরাস। আগের বইয়ে নিচু জায়গার নাম ছিল ফিশার, ফিশার হবে না, ফিশার বাদ, ভুলে যাও, এখন থেকে সালকাস। সেরেব্রামের নিচু জায়গা মানেই সেটা হচ্ছে সালকাস, সেখানে ফিশারের কোনো কথাবার্তায় আমরা পড়বো না। আচ্ছা, তারপর আসি দেখো, এটা হচ্ছে আমাদের মোটামুটি সেরেব্রামের অংশগুলো। এখন আরেকটা ছবি দেখে আসো, এই ছবিটা দেখো। তোমার মস্তিষ্ককে তুমি যদি একদম মাঝখান থেকে কেটে ফেলো, লম্বচ্ছেদ করো, তাহলে একটা অংশ মানে একটা হাফ তুমি হাতে নিয়ে এভাবে দেখলে দেখতে এমন দেখাবে। বুঝতে পারছি? মস্তিষ্ককে মাঝখান থেকে লম্বচ্ছেদ করলে এইভাবে দেখাবে একটা হাফ। অ্যাকচুয়ালি আমি এখন বলি আসল কাহিনী কি। আমাদের সেরেব্রাম যেটা, সেরেব্রামটা দুইটা খণ্ড নিয়ে গঠিত, দুইটা কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে গঠিত। প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা একসাথে যুক্ত হয়ে সম্পূর্ণ সেরেব্রাম তৈরি করে। তো সেরেব্রামের এই যে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার মাঝখানে একটা স্থিতিস্থাপক ব্যান্ড দিয়ে যুক্ত, এই যে এই জিনিসটা দিয়ে যুক্ত, দেখতে পাচ্ছ সাদা রঙের, এইটা দিয়ে যুক্ত। এই সাদা বর্ণের ব্যান্ডটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে যে স্থিতিস্থাপক পর্দা থাকে সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এবং এই যে দেখো আমরা আরো কিছু গঠন দেখতে পাচ্ছি, এই দেখো এই যে উঁচু জায়গাগুলো, সেরেব্রামের উঁচু জায়গা একটু আগেই তোমরা পড়েছো জাইরাস। তারপরে দেখো নিচু যে গর্ত দেখতে পাচ্ছি, এই গর্তগুলা কি সালকাস, বোঝা যাচ্ছে? দেখো এই যে এখানে হচ্ছে সেরেবেলাম, সামনে পন্স, মেডুলা, স্পাইনাল কর্ড শুরু হবে তার নিচে। জিনিসগুলো ক্লিয়ার? ছবি দেখে একটু ইমাজিন করে নাও যে হ্যাঁ এই বিষয়টা ঠিক এরকম, আদারওয়াইজ একদম অন্ধভাবে মুখস্থ করতে গেলে অনেক বেশি পেইনফুল হয়ে যায় ব্যাপারটা। এখন আসলে আমরা বই দেখে মিলাই, বইয়ে কি আছে, এতক্ষণ তো ছবি দেখে উল্টাপাল্টা পড়লাম, আসলে বই দেখে মিলাই। দেখো প্রথমে অগ্রমস্তিষ্ক 3 অংশে বিভক্ত, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপরে সেরেব্রাম যেটা, সেরেব্রাম দেখো দুইটা কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে তৈরি, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা একসাথে যুক্ত হয়ে সেরেব্রাম তৈরি করবে। মাঝখানে কে থাকবে? কর্পাস ক্যালোসাম থাকবে, কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। দেখো সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের মোট ওজনের 80% দখল করে সেরেব্রাম। মস্তিষ্কের মোট ওজনের 80% দখল করে সেরেব্রাম। আচ্ছা, কার কোন পুরাতন ভালোবাসা, প্রেম ভালোবাসার জন্য হাইপোথ্যালামাস? তোমার প্রেম ভালোবাসা নিয়ে তুমি ক্লাস থেকে ডাইরেক্ট বের হয়ে যাও, তা না হলে আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিব। তুমি জানো এটা আমি খুব ভালো পারি।
তোমার প্রেম ভালোবাসা তোমার হাইপোথ্যালামাস দিয়ে তুমি ঘুমাতে যাও, তোমার প্রেম ভালোবাসার কাছে যাও, আমার ক্লাসে দরকার নেই। এগুলা এগুলা করো কেন? নিজের ইমেজ নষ্ট হয় না? এই যে আমি এখন ইনসাল্ট করলাম, ভালো লাগলো? কেমন হয়ে গেল না? মজা নেই নাই কিন্তু, ইনসাল্ট করলাম কিন্তু, বুঝতেছো? এটাও তো বুঝো না আবার, কি একটা বিপদ। আমি এখন বকা দিচ্ছি, এইটা নিয়ে আরেকটা কমেন্ট দেখলে খবর আছে সবগুলার। চুপচাপ যেটা পড়ায় সেটা শুনো। দেখো সেরেব্রামের ক্ষেত্রে এটুকু তো আমরা পড়ছি যে সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, 80% এরিয়া দখল করে থাকে, ওজনের 80%। এখন দেখো তুমি যখন বজ্র নিষ্কাশন চ্যাপ্টারটা পড়ো, তোমার মনে আছে কিনা, বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে বৃক্ক ছিল, এবং এই বৃক্কে, ওই যে বৃক্কের বাইরের দিকের অঞ্চলগুলাকে কর্টেক্স বলা হয়, ভিতরের দিকের অঞ্চলগুলাকে মেডুলা বলা হয়, মনে আছে কিনা? হ্যাঁ, বাইরে কর্টেক্স, ভিতরে মেডুলা। বৃক্কের মতোই আমাদের মস্তিষ্কের যে সেরেব্রাম, সেরেব্রামেও বাইরের দিকের অঞ্চলকে আমরা বলি সেরেব্রাল কর্টেক্স, ভিতরের দিকের অঞ্চলকে আমরা বলি সেরেব্রাল মেডুলা। ঠিক আছে? সেরেব্রামের বাইরে সেরেব্রাল কর্টেক্স, ভিতরে হচ্ছে সেরেব্রাল মেডুলা। এবং সেরেব্রাল কর্টেক্স যেটা, সেটা ধূসর বর্ণের। ওই যে আমরা নিউরন পড়ার সময় পড়েছিলাম গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। এই যে দেখো আবার আসলো, সেরেব্রাল কর্টেক্সটা সম্পূর্ণ গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর সেরেব্রাল মেডুলা যেটা ভিতরের দিক, সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের সেরেব্রাম বা আমাদের পুরো মস্তিষ্ক অ্যাকচুয়ালি, মস্তিষ্কের বাইরের দিকটা হচ্ছে গ্রে ম্যাটার আর ভিতরে হোয়াইট ম্যাটার। এটা এখনই মুখস্থ করে রাখো, মস্তিষ্কের বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। তারপরে আসি, দেখো এই যে মস্তিষ্কের আমাদের সেরেব্রামের উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরি বা জাইরাস, নিচু জায়গাকে বলা হয় সালকি বা সালকাস। তারপর সেরেব্রামকে কয়েকটা খণ্ডে ভাগ করা হয়, 5টা খণ্ড। 5টা খণ্ডের নাম আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি নামগুলো অনেক ইজি। ওই যে করটিকার অস্থির নামের সাথে মিল আছে, দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। লিম্বিকটা একটু নতুন, এটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। আগের বইয়ে 4টা খণ্ড ছিল, সেটা এখন আর পড়া যাবে না, এখন 5টা খণ্ড। 5টা খণ্ড, 5টা খণ্ডের নাম একদম মুখস্থ। দেখো গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই যে হোয়াইট ম্যাটারের মধ্যে মায়োলিনের কথা বলা আছে, মায়োলিন থাকার জন্য সাদা চকচকে দেখায়। এগুলো আমাদের পড়া শেষ। এবার দেখো কাজের যে ব্যাপারটা, কাজ নিয়ে আমি একটু পরে কথা বলবো, এখন না বলি। হ্যাঁ, কাজটা আমি একটু পরে পড়াচ্ছি, এখন পড়ালে মাথা হ্যাং হয়ে যাবে। চলে আসি থ্যালামাসে। দেখো থ্যালামাসের মধ্যে কি আছে। থ্যালামাস প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত। এক কথায় থ্যালামাস সেরেব্রাল মেডুলায় অবস্থিত, গ্রে ম্যাটারে গঠিত, ডিম্বাকার একটা অঞ্চল। থ্যালামাসের ব্যাপারটা, হাইপোথ্যালামাসে যদি আসি, দেখো হাইপোথ্যালামাস, ওর নামটা কি রকম, হাইপোথ্যালামাস মানে কি? হাইপো মানে আমরা কি বুঝাই, নিচে বুঝাই বা কম বুঝাই। তাহলে হাইপোথ্যালামাস মানে থ্যালামাসের নিচে। এই যে দেখো থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, এটাও গ্রে ম্যাটার দিয়ে গঠিত। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। তারপরে চলে আসি মধ্য মস্তিষ্ক। দেখো কাজগুলো কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি কাজ পড়বা না। কাজ খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। দেখবা দাগানো বইয়ে কাজের মানে পৃষ্ঠার উপরে কাজ এমআই লেখা আছে, এমআই মানে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তুমি কাজ অবশ্যই পড়বা, আমি তোমাকে বলে দিব কিভাবে পড়তে হবে, জাস্ট একটু পরে বলি, আগে গঠনগুলো শেষ করে আসি। দেখো মধ্য মস্তিষ্কের প্রধানত 3টা অংশ আমরা জানি, দাঁত মুখ ভাঙা নাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল, এগুলো ছিল। তবে টেকটাম নিয়ে একটা ভেজাল আছে। জাপু টেকটাম তো তখন পড়িনি, এখন টেকটাম কোত্থেকে আসলো? আর টেকটাম যদি আসেই তাহলে তো অংশ 4টা হয়ে গেল, পরীক্ষায় কি অ্যান্সার করব? সবাইকে একটু মনোযোগ দিতে বলি, একটু মনোযোগ দাও। শুনো, টেকটাম থাকুক বা না থাকুক, যাই থাকুক না কেন, মধ্য মস্তিষ্কের অংশ কয়টা বা মধ্য মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায়, সবসময় অ্যান্সার 3। মধ্য মস্তিষ্ক 3 ভাগ, মস্তিষ্কের যাই ভাগ করো না কেন 3 ভাগ, রুল অফ 3। ঠিক আছে, রুল অফ 3, একদম 3 ভাগ, কোনো কাহিনী হবে না। এবং 3 ভাগ কি কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল। ওকে, তাহলে এই হচ্ছে মেইনলি 3টা। আর টেকটামটা অ্যাকচুয়ালি কি? টেকটাম হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ। এখান থেকে তুমি কোশ্চেন আসলে কি করবে এখন একটু বলি। সাপোজ পরীক্ষায় কোশ্চেন আসছে মধ্য মস্তিষ্কের কয়টা অংশ? 3টা অংশ, ডান।
যদি কোশ্চেন হয় মধ্য মস্তিষ্কের অংশ নয় কোনটা, নিচের কোনটা মধ্য মস্তিষ্কের অংশ নয়, অপশন দেই তোমাকে, সেরেব্রাল পেডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, টেকটাম আর হাইপোথ্যালামাস। আবার বলি, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল, টেকটাম আর হাইপোথ্যালামাস, এই চারটার মধ্যে কোনটা মধ্য মস্তিষ্কের অংশ না? হাইপোথ্যালামাস, ইজি। এখন তুমি চিন্তা করো, তুমি এখানে টেকটাম আর হাইপোথ্যালামাস নিয়ে জাজ করতে বসলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? অবশ্যই হাইপোথ্যালামাস, কারণ আমি জানি যে হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, এখানে কোনো সন্দেহই নাই। তখন তুমি টেকটামকে মধ্য মস্তিষ্কের অন্তর্ভুক্ত ধরতে পারবা। বুঝতে পারলাম কোশ্চেন কেমন আসলে কি আনসার করতে হবে? এগুলো নিয়ে ভেজালে পড়বা তুমি পরীক্ষা দিতে গেলেই। অ্যাডমিশন দাও, রেগুলার এক্সাম দাও, মডেল টেস্ট দাও, তো এখনই এই জিনিসগুলো একটু সেট করে ফেলো কিভাবে তুমি কি আনসার করবা, তাহলে পরীক্ষার হলে বসে তোমার ঝামেলা হবে কম। মধ্য মস্তিষ্ক ডান, চলে আসি পশ্চাৎ মস্তিষ্কে। দেখো পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ আমরা জানি, নাম কি কি? সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। অনেকে উত্তর দিচ্ছ, ভেরি গুড, তোমরা নিজেরাই অনেক বেশি জোস, প্রচুর অস্থির। আচ্ছা দেখো, সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটার মধ্যে সেরেবেলাম সম্পর্কে একটু পড়াশোনা করি আসো। দেখো সেরেবেলাম আর সেরেব্রাম দুইটার নাম কি অনেকটা একই রকম না? এই জন্য ওদের দুইজনের না গঠনেও মিল আছে। কেমন মিল আমি তোমাকে দেখাই। তোমার মনে আছে সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, দেখো সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, ঠিক আছে? তাহলে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম আর সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। ডান। তারপর তুমি জানো যে সেরেব্রাম দুইটা খণ্ড নিয়ে তৈরি, সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেবেলামও দুইটা খণ্ড নিয়ে তৈরি, দেখো দুইটা সমগোলার্ধে গঠিত দুইটা খণ্ড। সেরেব্রামের দুইটা খণ্ডের মাঝখানে থাকবে কর্পাস ক্যালোসাম। সেরেবেলামে কি থাকে দেখো, সেরেবেলামে থাকে ভার্মিস। জিনিসগুলো মিলছে কিনা? তাহলে সেরেব্রাম আর সেরেবেলামে কিছু জিনিসই কিন্তু আমরা মিল পেলাম। আরেকটা জিনিস একটু মুখস্থ করতে হবে, পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের ওজন 150 গ্রাম, সেরেবেলামের ওজন হচ্ছে 150 গ্রাম। তারপরে চলে আসি পন্স। পন্স কোথায়? মেডুলা অবলঙ্গাটার উপরে অবস্থিত। আর মেডুলা অবলঙ্গাটা কোথায় দেখো, পন্সের নিচে অবস্থিত। কি লেইন, জানা কথা? পন্স যদি মেডুলা অবলঙ্গাটার উপরে হয়, মেডুলা তো পন্সের নিচেই হবে। এই হচ্ছে গঠন সংক্রান্ত বিষয় আশায়। তারপরে চলে আসি মস্তিষ্কের ভেন্ট্রিকল বা গহ্বর বা প্রকোষ্ঠ। আচ্ছা, ভেন্ট্রিকল এই শব্দটা এখানে পেলাম, কেন জানি মনে হচ্ছে এটা আরো আরেক জায়গায় পড়েছিলাম। আমাকে একটু বলো তো, আমাদের দেহের আর কোন জায়গায় ভেন্ট্রিকল থাকে? মস্তিষ্ক ছাড়া আর কোথায় ভেন্ট্রিকল থাকে? বলো আমাকে শুনি চটপট। আমাদের দেহের আর কোথায় ভেন্ট্রিকল থাকে? ব্লাড? আস্তাগফিরুল্লাহ, কি বলে, ব্লাডে ভেন্ট্রিকল থাকবে কেন? হার্ট, ভেরি গুড। আচ্ছা যারা আনসার দিচ্ছ হার্ট, থ্যাংক ইউ, ঠিক আছে একদম পারফেক্ট। আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা, চারটা প্রকোষ্ঠের মধ্যে দুইটা হচ্ছে ভেন্ট্রিকল আর দুইটা কি, দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক সেম ভাবে আমাদের মস্তিষ্কেও চারটা প্রকোষ্ঠ, কিন্তু পার্থক্য কোথায় জানো? আমাদের মস্তিষ্কে কোনো অ্যাট্রিয়াম নাই, আমাদের মস্তিষ্কে চারটা প্রকোষ্ঠকেই আমরা ভেন্ট্রিকল বলি। বুঝলাম? এই মস্তিষ্কের চারটা প্রকোষ্ঠ বা চারটা ভেন্ট্রিকল নিয়ে এখন আমরা পড়াশোনা করব। আমি এখন আবার আমার কেরামতি বক্সে যাব, অনেকক্ষণ ছবি আঁকি না, আই মিস মাই ড্রয়িং। আসো ছবি আঁকি। দেখো আবার সেই গোল মাথা আঁকবো, ঠিক আছে? একটু বড় করে আঁকি, এখন মাথার মধ্যে অনেক কাহিনী হবে। হ্যাঁ, হার্ট হার্ট হার্ট, থ্যাংক ইউ। যারা উত্তর দিচ্ছে সবারটাই মোটামুটি ঠিক হচ্ছে। অনেক মানুষের নাম, এত নাম নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি শহীদ হয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মস্তিষ্কের ভেন্ট্রিকল নিয়ে কথা বলি। চারটা ভেন্ট্রিকল, চারটা ভেন্ট্রিকল কোথায় থাকে দেখো, প্রথমে মাথার দুই পাশে দুইটা থাকে, ঠিক আছে? এই মনে করো এই দুই পাশে দুইটা, তারপরে মাঝখানে একটা, আর ঠিক তার নিচে আরেকটা। এই হচ্ছে চারটা ভেন্ট্রিকল বা চারটা প্রকোষ্ঠ। তো এই যে প্রথমে যে দুইটা, দাঁড়া আমি তোমাকে এখন একটু কালার চেঞ্জ করে দেখাই। এই যে প্রথম দুইটা, এইটা
আর এইটা, এই যে প্রথম এই দুইটা মাথার দুই পাশে আছে না, এই জন্য এই দুইটাকে বলা হয় পার্শিও ভেন্ট্রিকল। প্রথম ও দ্বিতীয় যে ভেন্ট্রিকল ওদেরকে বলা হয় পার্শিও বা ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, পার্শিও বা ল্যাটারাল, প্রথম আর দ্বিতীয়টাকে। আর 3 আর 4 নাম্বারে কোনো নাম নাই, 3 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে, আর কোনো নাম নাই। ওকে, তাহলে এই হচ্ছে 4টা ভেন্ট্রিকল। এখন কথা কি জানো, এই প্রত্যেকটা ভেন্ট্রিকল একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, মানে কানেক্টেড। কিভাবে কানেক্টেড আসো দেখি। প্রথমে দেখো পার্শিও ভেন্ট্রিকল দুইটা তৃতীয় ভেন্ট্রিকলের সাথে একটা ছিদ্রের মাধ্যমে কানেক্টেড থাকে। আমি এখানে একটু লম্বা করে দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি একটা ছিদ্র। একটা ছিদ্রের মাধ্যমে পার্শিও ভেন্ট্রিকল ও তৃতীয় ভেন্ট্রিকল যুক্ত। এই ছিদ্রের নাম কি? ছিদ্রের নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা। ছিদ্রের নাম কি বললাম? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা। আরেকবার বলি, পার্শিও ভেন্ট্রিকল এবং তৃতীয় ভেন্ট্রিকল যার মাধ্যমে যুক্ত সেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা। এই কথাটার আরেকটা নাম আছে, আলিম স্যারের বইয়ে এটাকে বলা হয়েছে ফোরামেন অফ মনরো। ফোরামেন অফ মনরো। তাহলে দুইটা নামই মনে রাখো, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা অথবা ফোরামেন অফ মনরো। ঠিক আছে, পার্শিও আর তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যে যে ছিদ্রটা ওইটা। আর তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলের মাঝখানে একটা নালীর মতো স্ট্রাকচার দেখা যায়, নালী। এই নালীটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই নালীটার নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলের মাঝখানে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে কোথায় কি থাকে ক্লিয়ার? ওকে, এখন যেটা কথা সেটা দেখো যে 4 নাম্বার ভেন্ট্রিকল থেকে আবার একটা চিকন নালী আমাদের সুষুম্না কাণ্ডের মাঝ দিয়ে সুষুম্না কাণ্ডের শেষ পর্যন্ত থাকে। চতুর্থ ভেন্ট্রিকল থেকে এক্সটেন্ড করবে সুষুম্না কাণ্ডের শেষ পর্যন্ত। এই সুষুম্না কাণ্ডের মাঝখান দিয়ে যেহেতু যায়, কেন্দ্র দিয়ে যায়, তাই এইটাকে আমরা বলি সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। ঠিক আছে, এটা সুষুম্না কাণ্ডের ঠিক মাঝ বরাবর যাবে, আমাদের এই ভেন্ট্রিকলেরই একটা কন্টিনিউয়েশন, সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। এখন এই যে সব প্রকোষ্ঠগুলা নালী, এসবের মধ্যে কিন্তু লিকুইড থাকতে হবে। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলে রক্ত থাকে, মস্তিষ্কের ভেন্ট্রিকলে কি থাকবে? মস্তিষ্কের ভেন্ট্রিকলে লিকুইড থাকে। মস্তিষ্কের ভেন্ট্রিকলে লিকুইডের নামটা কি আমি একটু বলি। মস্তিষ্কের ভেন্ট্রিকলে লিকুইডের নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল। যেহেতু মস্তিষ্কে আছে তাই সেরেব্রো, আর যেহেতু স্পাইনাল কর্ডের মধ্যে আছে তাই স্পাইনাল। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। আচ্ছা, এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইডকে শর্টকাটে কি বলা হয়? সিএসএফ বলা হয়। তাহলে আমরা কি পেলাম? মস্তিষ্কের গহ্বর, এই সবকিছুতে তরল পূর্ণ থাকে, তরলের নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মস্তিষ্কের ভেন্ট্রিকল নিয়ে কথা। দেখো, আচ্ছা এই জায়গাটা একটু দেখো, দাঁড়াও। আচ্ছা, একটু শব্দ হচ্ছিল মনে হয়, ওই শব্দটার জন্য আর কি বললাম। শব্দ হলো তোমাদের কথা শুনতে সমস্যা হবে ওই জন্য। আচ্ছা, যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে মস্তিষ্কের ভেন্ট্রিকল। দেখো আমরা এখন বই দেখে মিলাই। দেখো তো, এই যে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, তারপরে দেখো পার্শিও ভেন্ট্রিকল হচ্ছে প্রথম দুইটা, তৃতীয় ভেন্ট্রিকল আছে, পার্শিও আর তৃতীয়র মাঝখানে কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা থাকে। তারপর দেখো চতুর্থ ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকলে কি আছে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওই যে আমরা পড়লাম তৃতীয় আর চতুর্থর মাঝখানে কি থাকবে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট থাকবে। এই তো এগুলোই।
তোমার বইয়ের কথা তাহলে আমাদের পড়া শেষ। এখন আমরা ভেন্ট্রিকলের একটা ছবি দেখব, বাস্তবে দেখতে আসলে কেমন। আমরা তো হিজিবিজি ছবি আঁকালাম, হিজিবিজি পড়লাম, এই যে দেখো বাস্তবে ভেন্ট্রিকলের গুলো দেখতে এইরকম। এই যে দেখো, এইটা দুই পাশের দুইটা হচ্ছে দুইটা পার্শ্বীয় ভেন্ট্রিকল, বা এই যে দেখো ল্যাটারাল ভেন্ট্রিকল। তারপরে এইটা হচ্ছে 3 নাম্বার, যেটা থার্ড ভেন্ট্রিকল বা তৃতীয় ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। এই যে দেখো চতুর্থ ভেন্ট্রিকল। তাহলে এই হচ্ছে আমাদের 4টা ভেন্ট্রিকল। এবং খেয়াল করো, পার্শ্বীয় ভেন্ট্রিকল আর তৃতীয় ভেন্ট্রিকলের মাঝখানে এই যে আপু গোল করলাম, এই যে একটা ছিদ্র টাইপের দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা, এই অংশটা। আর তৃতীয় আর চতুর্থর মাঝখানে এই চিকন নালীটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, বুঝতে পারলাম? এবং এই সবকিছুর মধ্যে কি থাকবে? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থাকবে। এবং দেখো এই যে ফোর্থ ভেন্ট্রিকলটা, চতুর্থ ভেন্ট্রিকল কিন্তু নিচের দিকে চলে গেছে একদম সোজা। এই যে দেখো এই জায়গাটা সেন্ট্রাল ক্যানেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকল পড়া শেষ। এখন মস্তিষ্কের কাজ নিয়ে আমি একটু কথা বলি, কাজের যে পোর্শনটা। প্রথম কথা হচ্ছে, তোমাদের বইয়ের ভিতরে কিছু কাজের কথা বলা আছে, আবার এরকম একটা বক্স দেওয়া আছে, দুই জায়গায় কাজ প্রায় সেম কথাই বলা। তো কাজের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে কাজের পোর্শনটা অনেক বেশি ভাস্ট, এন্ড এটা তোমাকে অনেক ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে করতে হবে। তো আমি যদি এই জিনিসটা ক্লাসে পড়াতে যাই, তাহলে তুমি পরে যে টপিকগুলো আছে করোটিক স্নায়ু আর কান, এই দুটো টপিকের কিছুই বুঝবা না, তোমার বুঝতেই মন চাইবে না, মনে হবে আপু আজকের মতো শেষ, প্লিজ ছেড়ে দেন ছেড়ে দেন, আজকে আর না, আজকে আর পড়বো না, এরকম বলবা তুমি। তো সেই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে, এই জিনিসটা তুমি কিভাবে পড়বা সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। কম্প্যানিয়ন বুকে একদম এই চ্যাপ্টারের প্রথম যে পৃষ্ঠা, ক্লাস নোট, দেখো এইরকম একটা পৃষ্ঠা দেওয়া আছে। এই পৃষ্ঠায় মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ ছন্দ সহকারে কিওয়ার্ড দিয়ে দিয়ে গুছিয়ে দেওয়া আছে। তুমি যদি এই পৃষ্ঠায় কাজগুলা ছন্দ সহকারে পড়তে পারো, আজমল স্যার, আলিম স্যার সব কাভার হয়ে যাবে। আজমল এবং আলিম সব কাভার হয়ে যাবে। বুঝতে পারছি? আমি জুম করব না, কারণ এটা জুম করার দরকার নাই, আমি তোমাকে এখান থেকে পড়াচ্ছি না এখন, আমি জাস্ট তোমাকে পৃষ্ঠাটা দেখাচ্ছি। তুমি এই পেজ থেকে পড়বে, এটা কম্প্যানিয়ন বুকে আছে, কম্প্যানিয়ন বুকের ফার্স্ট পৃষ্ঠা এই চ্যাপ্টারের। এখান থেকে পড়লে আজমল আলিমের সব কাজ কাভার হয়ে যাবে। তুমি এখান থেকে পড়ো, গুছিয়ে দেখো দেওয়া আছে। তাও যদি কোনো সমস্যা হয়, আমি কালকে সলভ ক্লাসে দরকার হলে এই কাজ তোমাকে আমি আরেকবার পড়াই দিব। সলভ ক্লাসে আমি কাজ নিয়ে আবার আলোচনা করব, বাট আজকে তুমি নিজে একবার এফোর্ট দিবা, নিজে একবার চেষ্টা করবা পড়া হচ্ছে কিনা। আর যদি নিজে চেষ্টা করে না হয়, দেন আমরা সলভ ক্লাসে পড়াশোনা করব। তাহলে কাজের পোর্শনটা এইভাবেই পড়ো। এখন আমি একটা 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি দেই। বিজ্ঞাপন হবে না, কোনো পড়াশোনা হবে। এতক্ষণ যা যা পড়ালাম একদম বই দেখে ছটপট পড়ো, স্পট এক্সাম নিব একটা। ততক্ষণে আমি দেখি কে কে কি করছো কমেন্ট সেকশনে, কাকে কাকে মিউট দিতে হবে, কাকে ব্লক দিতে হবে, একটু দেখে আসি। 5 মিনিটে কোথাও যাবা না, ঘুমাতে গেলে বা খেতে গেলে খবর আছে, চুপচাপ পড়ো। 120 মিলিলিটার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ, 120 মিলিলিটার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ। অদিতি দে, তুমি কোশ্চেন করেছিলে। একটু বলি, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সম্পর্কে ডিটেলস পড়তে চাইলে সেটা আলিম স্যারের বইয়ে আছে, আজমল স্যারের বইয়ে নাই। তুমি আলিম স্যারের বইয়ে দেখবা যে কম্প্যানিয়ন বুকে অতিরিক্ত তথ্যের মধ্যে দেওয়া আছে, ক্লাস নোট পোর্শনেও হয়তো পেয়ে যেতে পারো। কম্প্যানিয়ন বুকে দেওয়া আছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কতটুকু থাকে, সেখানে গ্লুকোজ কতটুকু বা পানি কতটুকু, সবকিছুই ওখানে দেওয়া আছে। তুমি ওখান থেকে দেখতে পারো চাইলে, ওটা আলিম স্যারের বইয়ের জিনিস, আজমল স্যারের নাই। একটু লেস ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আসলে সেটাকে ক্লাসে পড়াচ্ছি না। তুমি যদি চাও তাহলে তুমি পড়তে পারো, প্রবলেম নাই।
5 মিনিট সময় নিয়ে কি করবা? তোমরা তো এমনিই পারো, আসো স্পট এক্সাম দাও। বই বন্ধ, কাউকে বিশ্বাস করি না আমি। বই বন্ধ, আসো এখন স্পট এক্সামের কোশ্চেন দেখাই। এই যে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনের অ্যান্সার একটা কমেন্টের মধ্যে লিখবা। আলাদা আলাদা কমেন্ট দিলে সেই অ্যান্সার আমি নিব না। 4টা কোশ্চেনের অ্যান্সার একটা কমেন্টে দিবা, একটা কমেন্টের মধ্যে দাও, আমি দেখি সবার আগে কি অ্যান্সার দেয়। আচ্ছা আপু, কাজের জন্য কি কোনো ছন্দ নাই? হ্যাঁ ছন্দ আছে তো, ওই যে বললাম কম্পানিয়ন বুক দেখো, ওখানে ছন্দ দেওয়া আছে। তোমাকে যে পৃষ্ঠাটা আমি দেখালাম ওই পৃষ্ঠায় ছন্দ দেওয়া আছে, দেখো। ছন্দ আছে বলেই তো আমি ক্লাসে এখন পড়ালাম না, না থাকলে তো আমি ক্লাসেই পড়াতাম। একটা একটা করে যদি উত্তর দাও কেউ, তার খবর আছে। সবার প্রথমে সঠিক উত্তর দিয়েছো ফাহমিদ স্বচ্ছ, তারপর তোফা ইসলাম, মুশফিকুর রহমান, ফাতেমা আক্তার, গীতা রানী সূত্রধর। ভেরি গুড, থ্যাংক ইউ। আর অনেক মানুষ উত্তর দিচ্ছে, এত নাম নিতে পারবো না। মনে করো সবার নাম নিয়ে নিচ্ছি মনে মনে। আসলে এখন আমরা পড়াশোনা দেখি যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটা? পশ্চাৎ মস্তিষ্কের অংশ না। মনে করে দেখো, পশ্চাৎ মস্তিষ্কের আমরা পড়েছিলাম 3টা অংশ, কি কি ছিল? সি, এম, পি। সি দিয়ে কি? সেরেবেলাম, পি এম ফর মেডুলা, আর পি ফর পন্স। দেখো এখানে সেরেবেলাম আছে, পন্স আছে, মেডুলা আছে, তাহলে আনসার কোনটা? সেরেব্রাম। মস্তিষ্কের ওজন কত? একদম মুখস্থ, 1.3 থেকে 1.4 কেজি। মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? 100 বিলিয়ন। আর মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান তরল পদার্থ কোনটা? মাত্রই পড়লাম আমরা, সিএসএফ, রাইট? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সানজিদা ইসলাম, আখি হালদার, ফি ইশাত ইর রাদিয়া, কাজী হাসিব, থ্যাংক ইউ। সবার আনসার সঠিক হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, যাদের নাম নেই নাই প্লিজ মন খারাপ করো না, আমাকে বদদোয়া দিও না। সবার নাম নিয়েছি আমি মনে মনে। আসো এখন আমরা করটিক স্নায়ু পড়বো। এতক্ষণ যে যেখানে ছিলে, যা করছিলে সবকিছু বন্ধ করে এখন এই করটিক স্নায়ুর পোর্শনটাতে আসো, কারণ এখানে একটা ভয়ঙ্কর বক্স আছে, খুব ইম্পর্টেন্ট। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে কখনো যে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, 2টা জায়গা আছে, করটিক স্নায়ুর ছক আর হরমোনের ছক। আজকে আমরা শুধুমাত্র করটিক স্নায়ুর ছকটা পড়বো, এবং আমি চেষ্টা করব এই ছকটা তোমাকে ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়ার জন্য। তুমি এই ছকটা, করটিক স্নায়ুর পুরা পোর্শনটা আজকে ক্লাসে মুখস্থ করবা, ক্লাস শেষে তুমি এটা নিয়ে আর বসবা না। বুঝতে পারলাম? তাহলে তুমি একটু মনোযোগ দাও এখন। সবার সব কাজ বন্ধ করো, কমেন্ট সেকশনের কমেন্ট বন্ধ করো। দেখো আমি আপু কিভাবে পড়াই। আমাকে 10টা মিনিট একটু টাইম দিবা তোমরা এই জিনিসটা পড়ানোর জন্য, 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা দেখো, তারপরে আসি। আমরা জানি করটিক স্নায়ু কতগুলো? 12 জোড়া। এই 12 জোড়া করটিক স্নায়ুকে 3 ভাগে ভাগ করা হয়। দেখো, সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু আর মিশ্র স্নায়ু। হ্যাঁ, সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু আর মিশ্র স্নায়ু। বুঝতে পারলাম? এখন কোনটা কিভাবে কাজ করে আমি একটু বলি। সাপোজ তোমার হাতের এখানে একটা মশা বসছে, তুমি এখন দেখলা যে মশাটা কামড়ালো এবং তোমার একটা চুলকানি টাইপের অনুভূতি হচ্ছে, মানে একটা ইচিং সেন্সেশন আসে। এই যে মশাটা কামড়াচ্ছে, তুমি টের পাচ্ছ যে এখানে একটা মশা বসেছে এবং সেটা কামড়াচ্ছে, এখানে একটু চুলকাচ্ছে। এই ফিলিংটা তুমি কিভাবে পাও? এখান থেকে একটা স্নায়ু এই উদ্দীপনাটাকে নিয়ে মস্তিষ্কে নিয়ে যাবে, এই অনুভূতিটাকে সে মস্তিষ্কে বহন করে নিয়ে যাবে। তখন তোমার ব্রেইন টের পাবে যে হ্যাঁ এখানে একটা মশা বসছে। এই যে উদ্দীপনাটাকে হাত থেকে মস্তিষ্কে নিয়ে গেল, এটা হচ্ছে সংবেদী স্নায়ুর কাজ। সংবেদী স্নায়ু দেহের সকল জায়গা থেকে অনুভূতি উদ্দীপনা নিয়ে মস্তিষ্কে বহন করে। এই যে দেখো, দেহের প্রান্তীয় অঙ্গাদি থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। সংবেদী স্নায়ু গেল। চেষ্টীয় স্নায়ুর কথা বলি। মশা তো বসে আছে, তুমি দেখার পরে এখন তুমি ডিসিশন নিবা। তোমার 2টা কাজ। তুমি যদি দয়া শরীর হও তাহলে তুমি ভাববা যে একটা ছোট্ট মশাই তো, খাচ্ছে খাক না, কতটুকু রক্তই বা খাবে, প্রাণী হত্যা করব না, জীব হত্যা করব না, মহাপাপ, থাক, খাচ্ছে খাক। এটা একটা। আরেকটা হচ্ছে তুমি বাম হাত দিয়ে ঠাস করে মেরে ফেলতে পারো। তো তোমার ব্রেইন প্রথমে ডিসিশন নিবে যে কি করতে হবে। যদি ডিসিশন নেই বাম হাত দিয়ে মেরে ফেলার, তাহলে এই যে আমি বাম হাতকে ইনস্ট্রাকশন দিলাম যে এইভাবে মারো, এই কাজটা করবে চেষ্টীয় স্নায়ু। মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা বাম হাতে নিয়ে যাবে। বাম হাতে একটা
স্নায়ু উদ্দীপনা অ্যাকচুয়ালি বাম হাতে একটা আদেশ পাঠাবে যে বাম হাতটাকে এইভাবে মারতে বলবে, তাহলে এটা হচ্ছে চেষ্টীয় স্নায়ুর কাজ। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়। তাহলে সংবেদী হচ্ছে অঙ্গ থেকে মস্তিষ্কে নিয়ে আসে, আর চেষ্টীয় মস্তিষ্ক থেকে ওইখানে নিয়ে যাবে। দুইটার উল্টা কাজ, কিন্তু একদম কমপ্লিটলি উল্টা। সংবেদী যা করে চেষ্টীয় তার উল্টা কাজ করে, বুঝলাম। আর মিশ্র স্নায়ু মানে কি, নাম যেহেতু মিশ্র, কাজও মিশ্র, সংবেদী কাজও করবে, চেষ্টীয় কাজও করবে। বুঝতে পারছি? আচ্ছা, মশা মারা নিয়ে হাসি ঠাট্টা করা শেষ। এখন দেখো আমি একটু ভাইয়ার মতন করে বলি, সোলেমানি বাক্স পড়াবো একটা। এই যে দেখো, খুব ভাল লাগবে এখন এই বাক্স পড়তে গিয়ে। এই বক্সটা এখন আমরা পুরাটা মুখস্থ করব, ঠিক আছে? হ্যাঁ, মশা তো চাষবাস করে না, রক্ত আমাদের থেকে না খাইলে আর কার থেকে খাবে? আমি বুঝেছি তুমি অনেক দয়াবান একটা মানুষ, অনেক দয়াশীল, আসো পড়ি। তোমাদের অনেক সাহস, অ্যাকচুয়ালি অনেক সাহস। একটু হাসি ঠাট্টা করলে তোমরা ওটা নিয়ে এমন ভাবে পড়ে যাও, অবাক হয়ে যাই। হাসি ঠাট্টা করা শেষ, আমি পড়ানো শুরু করব, কারণ আমি এই বক্সটা চলা মানে পড়ানোর সময় কোনো ফালতু কমেন্ট চাচ্ছি না কমেন্ট সেকশনে। খুব বেশি ডিস্টার্বিং জিনিসগুলা, তুমি নিজে ডিস্টার্ব তো হওই, আমাকেও ডিস্টার্ব করো, যারা পড়তে চায় তাদেরকেও ডিস্টার্ব করো। তা আমাদের অনেক হাসি ঠাট্টা করলাম, মজা করলাম, ঠিক আছে শেষ, এখন আসে পড়ি। ফার্স্টে দেখো এই বক্সটাতে কি পড়বো আমরা। বক্সটায় প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রমিক সংখ্যা আর স্নায়ুর নাম। দেখো 12 জোড়া স্নায়ুর 12টার নাম তোমাকে সিরিয়াল ওয়াইজ পড়তে হবে, সিরিয়াল ব্রেক করা যাবে না। প্রথম কথা, একদম 1 থেকে 12 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ, কারণ পরীক্ষায় কোশ্চেন এইভাবেও আসে যে নবম করটিক স্নায়ুর নাম কি। বুঝতে পারলাম? তাহলে সিরিয়াল ওয়াইজ পড়তে হবে, কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, প্রথম কথা। তাহলে আমরা এখন নামটা পড়ি। নাম কিভাবে পড়বো দেখো, আমরা লিখবো এখানে করটিক স্নায়ুর নামের জন্য এভাবে একটু লিখে নাও, O3T2 আফাজ ভাই SH, O3T2 আফাজ ভাই SH, এই ছন্দটার মাধ্যমে মানে কি প্রথম তিনটা ও দিয়ে শুরু হবে, প্রথম তিনটা স্নায়ুর নাম ও দিয়ে। দেখো কিভাবে, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখো, ওতে অলফ্যাক্টরি, ওতে অপটিক, ওতে অকুলোমোটর। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, প্রথম তিনটা ও দিয়ে। তারপরে দেখো তারপরের দুইটা হচ্ছে টি দিয়ে, T2। T2 মানে কি, পরের দুইটা টি, দেখো ট্রক্লিয়ার ও টি, ট্রাইজেমিনাল ও টি। তাহলে টি ফর ট্রক্লিয়ার, টি ফর ট্রাইজেমিনাল, O3T2 ডান। তারপরে চলে আসি দেখো আফাজ। আফাজের এ তে প্রথমটা হচ্ছে অ্যাবডুসেন্স, A ফর অ্যাবডুসেন্স, F ফর ফেসিয়াল, A ফর অডিটরি, and G for glossopharyngeal, G for glossopharyngeal। আফাজ। ভাই দিয়ে আপু বুঝাচ্ছি ভেগাস, ভাই দিয়ে ভেগাস বুঝাচ্ছি। আচ্ছা, আর SH, S ফর কি, S ফর স্পাইনাল অ্যাক্সেসরি, S দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, আর H ফর হাইপোগ্লোসাল। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের 12 জোড়া করটিক স্নায়ুর নাম। তুমি এইভাবে আগে নামগুলা মুখস্থ করবা এই ছন্দের মাধ্যমে। নাম পড়ার পরে আমরা আসবো উৎসে। দেখো উৎস পড়বো এখন, উৎসটা একটু মুখস্থ করা লাগবে, খেয়াল করো। দেখো অগ্র মস্তিষ্কের প্রথম দুইটা খেয়াল করো, 1 নাম্বার আর 2 নাম্বার, দুইজন সেম জায়গা থেকে আসে। অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, দুইজনই সেম জায়গা থেকে, 1 আর 2। হ্যাঁ, 3 নাম্বার দেখো মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ, 3 নাম্বার মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ। 4 নাম্বার মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ। কি বললাম? মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ গেল। 5 নাম্বার দেখো, 5 নাম্বার একটু আলাদা, পন্সের অগ্র পার্শ্বদেশ, পন্স এর অগ্র পার্শ্বদেশ। তাহলে আমরা একটু আরেকবার রিভিউ করি। 1 আর 2 হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, 3 নাম্বার মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ,
4 হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ। এবার আরেকটু নিচে নামবো, পশ্চাৎ মস্তিষ্কে আসবো, ট্রাইজেমিনাল 5 নাম্বার, পন্সের অগ্রপার্শ্বদেশ। ঠিক আছে, এবার আসি 6। দেখো 6 নাম্বারটা আমি একটু পরে বলি, 6 নিয়ে একটু পরে কথা বলবো। আসি 7 নাম্বার। দেখো তো 7 আর 8 এই দুইটাই পন্স ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ না? দেখো তো দুইটাই 7, 8 সেম, পন্স ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ। ঠিক আছে, আর দেখো 9, 10, 11 এরা তিনজনই মেডুলার পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ। 9, 10, 11 ওরা তিনজনই কিন্তু মেডুলার পার্শ্বদেশ। এখন আসি 6 নাম্বারটা বাদ দিয়ে আসছিলাম। দেখো 6 আর 12, 6, 6 দ্বিগুণ 12 এরা উভয়ই মেডুলার অঙ্কীয় দেশ। এই যে দেখো মেডুলার অঙ্কীয় দেশ, এটা তো মেডুলার অঙ্কীয় দেশ লেখাই আছে, এখানে পন্স ও মেডুলার সংযোগ স্থলের অঙ্কীয় দেশ লেখা, তো কাইন্ড অফ সেম কথাই। বুঝতে পারলাম? 6 আর 12 মেডুলার অঙ্কীয় দেশ। তাহলে আমরা এইভাবে উৎসস্থলগুলা পড়বো, একটু মনোযোগ দিয়ে কয়েকবার করে পড়লেই দেখবা মুখস্থ হয়ে গেছে, বেশি কষ্ট হবে না। কারণ এই বক্স থেকে প্রতি বছর 3-4টা কোশ্চেন মিনিমাম আসে, মিনিমাম 3-4টা আসে, এর চেয়ে বেশিও আসতে পারে। এবার আসি শাখা। শাখা আছে 3টা করটিক স্নায়ু, 3টা। কোন 3টা? আমরা সেটা মনে রাখবো এফটিভি দিয়ে। নতুন একটা টিভি চ্যানেল আসছে যার নাম হচ্ছে এফটিভি। এফ ফর ফেসিয়াল, টি ফর ট্রাইজেমিনাল and ভি ফর ভ্যাগাস। ঠিক আছে, এফ ফর ফেসিয়াল, টি ফর ট্রাইজেমিনাল, ভি ফর ভ্যাগাস। ফেসিয়ালের 2টা, ট্রাইজেমিনালের 3টা, আর ভ্যাগাসের 4টা শাখা। 2, 3, 4, 4টা শাখা। আচ্ছা আমি একটু একটা কথা বলি, এই বক্সটা অনেকের বইয়ে বিভিন্ন রকম বলছো যে আপু আমার বই এরকম, আমার বই এরকম। আপু বলি, আমি যে স্লাইডটা দেখাচ্ছি এটা সেপ্টেম্বর 2020, একদম লাস্ট যেটা আসছে, সেপ্টেম্বরেরও সবচেয়ে লাস্টেরটা। এরপরে এখনো অবধি কোনো এডিশন আসেনি, এবং আশা করা যায় এইটাই আমাদের অ্যাডমিশন এডিশন। এবছর যদি অ্যাডমিশনে কোশ্চেন হয় ইনশাল্লাহ এখান থেকেই হবে, মানে এই এডিশন থেকেই হবে। তো কার বইয়ে কি ছিল সেটা এখন চিন্তা না করে নতুন বইয়ে কি আছে সেইটা পড়ো। আমার বই এটা ছিল, আমার বই এটা ছিল, ভাবার দরকার নাই তো, ওটা থাকলেই বা এখন কি করার আছে বলো? কিচ্ছু করার নাই, এটা নতুন বই, এটা এখন পড়তে হবে। কষ্ট করে রেগুলার এক্সামের টাইম গুলাতেই পড়ে ফেলো, কারণ রিভিউ এক্সাম বা মডেল টেস্টের সময় তুমি সময় পাবা না। তখন এই একটা বক্স পড়ার জন্য 1 ঘন্টা তোমাকে কেউ টাইম দিবে না, এত সময় নাই। এখন রেগুলার এক্সামে তুমি টাইম পাবা, এখন তুমি পড়ো। আপু এখন পড়াচ্ছে, তুমি ক্লাসে এই 10-15 মিনিট, এই আধা ঘন্টা একটু কাজে লাগাও, দেন তুমি ক্লাসটা শেষ করে একটু রেস্ট নিও। তুমি এখন একটু ক্লাসে মনোযোগ দাও, শুনো কি বলি। দেখো এফটিভি 2, 3, 4, দেখো ফেসিয়ালের 2টা শাখা, প্যালেটাইন আর হায়োম্যান্ডিবুলার। দেখতে পাচ্ছ এই যে আপু দাগ দিলাম, প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার। আমরা মনে রাখবো পিএইচ দিয়ে, পিএইচ, পি ফর প্যালেটাইন, এইচ ফর হায়োম্যান্ডিবুলার, পি ফর প্যালেটাইন, এইচ ফর হায়োম্যান্ডিবুলার। দেন হচ্ছে ট্রাইজেমিনাল, ওর তো নামই ট্রাই, ট্রাই মানে কি 3, তাহলে 3টা শাখা। মনে রাখবা ট্রাইজেমিনালের শাখা মানেই অস্থি, অস্থির নাম থাকবে। দেখো এই যে ট্রাইজেমিনালের শাখা কি কি, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অস্থির নাম আছে না এরকম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এরকম নাম তো আছে। তাহলে এগুলো হচ্ছে অস্থির সাথে। এই একটা অপথ্যালমিক, অপথ্যালমিকটা একটু ডিফারেন্ট, এটা একটু মুখস্থ রাখো। হ্যাঁ, ট্রাইজেমিনালের অপথ্যালমিক শাখাটার নামটা একটু মুখস্থ রাখতে হবে। তারপর আসি ভ্যাগাস। ভ্যাগাসের 4টা শাখা, মনে রাখবা অঙ্গের নাম থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখো ল্যারেঞ্জিয়াল, ষড়যন্ত্র, তারপরে হচ্ছে কার্ডিয়াক, হৃৎপিণ্ড, গ্যাস্ট্রিক, পাকস্থলী, পালমোনারি, ফুসফুস। আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ কিন্তু ভ্যাগাসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পায়। তাহলে গেল, এই হচ্ছে শাখাগুলো। শাখা পড়া শেষ, বাকি থাকলো কি কি? বিস্তার, প্রকৃতি, কাজ। বিস্তার আর কাজ আমরা একসাথে পড়বো, কারণ একটা স্নায়ু যেখানে বিস্তার লাভ করবে সেখানেই কাজ করবে, জানা কথা। তো আমরা এখন প্রকৃতি পড়বো। প্রকৃতি পড়ি আসো। মনে রাখবা 128 মানে 1, 2, 8 এই 3টা করটিক স্নায়ু হচ্ছে সংবেদী স্নায়ু। 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর, এই 3 জোড়া সংবেদী স্নায়ু। আর 3, 4, 6, 11, 12
এরা হচ্ছে চেষ্টীয় স্নায়ু। এরা কি বললাম? চেষ্টীয় স্নায়ু। 3, 4, 6, 11, 12 এটা চেষ্টীয় স্নায়ু, আর 1, 2, 8 হচ্ছে সংবেদী স্নায়ু। আর পড়ার বাইরে যা থাকবে সেগুলাই মিশ্র। তো আমি যদি মিশ্র না পড়ি কোনো ক্ষতি তো নাই, কারণ আমি সংবেদী স্নায়ুর নাম জানি, চেষ্টীয় স্নায়ুর নাম জানি, মিশ্র বাদ দিয়ে দেই, সমস্যা কি? বুঝতে পারছি? তাহলে আমরা মিশ্র স্নায়ুর নাম পড়বো না, আমরা শুধুমাত্র সংবেদী আর চেষ্টীয় স্নায়ুর নাম পড়বো। ডান? এখন দেখো প্রকৃতি পড়া শেষ, চলে আসি বিস্তার আর কাজে। ফার্স্টে আসি অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি শব্দটা আসছে অলফ্যাকশন থেকে। অলফ্যাকশন মানে কি? ঘ্রাণ নেওয়া। তুমি চিন্তা করো, তুমি ঘ্রাণ নেওয়ার যে কাজটা বা স্মেলিং, এটা তুমি কি দিয়ে করো? নাক দিয়ে, চোখ দিয়ে, না কান দিয়ে? নাক দিয়ে, রাইট? তাহলে অলফ্যাক্টরি স্নায়ু নাসিকাতে যাবে এবং এটার কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। এটার কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। তারপরে চলে আসি অপটিক। অপটিক শব্দটা আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই দেখতে পাই। দেখবা যে বিভিন্ন দোকানে থাকে, এই অপটিক্স, সেই অপটিক, হ্যান অপটিক সেন্টার, ত্যান অপটিক সেন্টার, বিভিন্ন রকম নাম থাকে। দোকানের নামের মধ্যে অপটিক দেওয়া। কিসের দোকান? চশমার দোকান। তাহলে তুমি চিন্তা করো, চশমা তো আমরা চোখে দেই, তাহলে নিশ্চয়ই অপটিক মানে চোখ। অপটিকের সাথে চোখের একটা সম্পর্ক আছে। দেখো অপটিক স্নায়ু চোখে যাবে এবং চোখের কাজ কি? দেখা। তাহলে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। অপটিক স্নায়ু দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি দেখো পরেরটা, অকুলোমোটরের কাজ কি? অকুলোমোটরের কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। ট্রক্লিয়ারের কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। অ্যাবডুসেন্সের কাজ দেখো অক্ষিগোলকের সঞ্চালন। 3, 4, 6, এই যে দেখো 3, 4, 6, এরা তিনজন সেম কাজ করে, অক্ষিগোলকের সঞ্চালন। এখনই মুখস্থ করে ফেলো, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, এরা তিনজন একই কাজ করবে, অক্ষিগোলকের সঞ্চালন। ডান। তারপর আসি ট্রাইজেমিনাল। দেখো ট্রাইজেমিনালে অপথ্যালমিক, যেটা অপথ্যালমিকের সাথে অপটিক শব্দটার মিল আছে, ঠিক কিনা? অপথ্যালমিক অপটিক মিল আছে, তাহলে অপথ্যালমিকটা অক্ষি পল্লবে যাবে। নাসিকার মিউকাসটা মুখস্থ রাখতে হবে, একটু কিছু জিনিসটা একটু মুখস্থ করতেই হবে, শব্দ আসলে ম্যাচ করে পারা যায় না। ম্যাক্সিলা, ম্যাক্সিলারি মানে কি? ম্যাক্সিলার কথা বলে। ম্যাক্সিলা হচ্ছে আমাদের চোয়ালের অস্থি। দেখো এই যে ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল। ম্যান্ডিবুলার, ম্যান্ডিবল, ম্যান্ডিবলও কি আমাদের মুখের ভিতরে কি চোয়ালের অস্থি না? তাহলে মুখবিবরের কথা